শিবম সুন্দরম। মঙ্গলময় ঈশ্বরের কাছে সবার মঙ্গল কামনা করে আগত দর্শক মণ্ডলীদের ও আয়োজক কমিটির সমস্ত সদস্য ও সদস্যবৃন্দা স্থানীয় প্রশাসনকে পরশমণি যাত্রা ইউনিটের পক্ষ থেকে জানাই প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও রাধাকৃষ্ণজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে গণদেবতার আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি 1432 বঙ্গাব্দের পরশমণি যাত্রা ইউনিট পরিবেশিত এক বাস্তবধর্মী ও সুসজল সামাজিক যাত্রাপালা। জন্মদিন জন্মদিন শুভ জন্মদিন। কিন্তু কি রে, আমাদের নতুন ছোট গিন্নিমা এই মাত্র বাজারে বেরিয়ে গেলেন। কি বললি? আমার ছেলে জন্মদিনের অনুষ্ঠানে বাড়িতে না থেকে আমার নতুন জামাকে না জানিয়ে বাজারে চলে গেল। বাজারটাই ওর কাছে বড় হলো। গিন্নিমা, আমার ঠাকুরপোর প্রথম পক্ষে স্ত্রী মারা যাওয়ার পর ওর মনের অবস্থা বুঝে আমি এক গরিব বাড়ির মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিলাম এই সান্নাল বাড়িতে। আর সে কিনা কাউকে না জানিয়ে বাজারে চলে গেল। বাজারটাই ওর কাছে বড় হলো। আরে বড়দি, দিদি গেল তো কি হয়েছে? দিদির এই আদরের ভাই নন্দলাল তো হাজির। ও দিদি, ভাগনা তো জন্মদিন, ভাগনা জন্মদিনে কি কোথায় গো? কে ভাগনা জন্মদিনে? আজ তুমি পায়েস রান্না করোনি, আজ এসেছি ভাগনা জন্মদিনে পায়েস চেটে পুটে খাবো বলে। আমার শোনো, ভাগনার জন্মদিন বলে কথা। কি হলো বড়দি, তুমি এমন করে দূরে সরে গেলে কেন? আরে বাবা, আমি অপরাধী সন্ত্রাসবাদী। না তা নয় ভাই। তাহলে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের মতো তুমি তোমার মুখটা গুমড়া করে রেখেছো কেন? আরে না না, অযোধ্যা নয়, অযোধ্যা নয়, ও আমার শিবের জড়া থেকে বয়ে আসা পতিত পাবনী গঙ্গা। গঙ্গা, এবার এই জান্নাল বাড়িতে বইবে রক্ত গঙ্গা। এই শকুনের লোলক দৃষ্টি যখন এই জান্নাল বাড়ির উপর পড়েছে, তখন এই শকুনের তাণ্ডব ব্যাটিংয়ে এই জান্নাল বাড়ির বোলিং একেবারে তছনছ হয়ে যাবে, তছনছ। তুমি এত কি ভাবছো ভাই? এই বড়ি কিছু না। আরে বড় জামাই বাবুজি, দাদা ব্যাগটা দাও, আমি নামিয়ে রাখছি। আরে না না, তা দরকার নেই, আমি নিজেই নামিয়ে রাখছি। তা শালা বাবু, আরে কখন আসা হলো? না মানে বড় জামাই বাবু, ওই আমার দিদি গোয়িং আর আমি কামিং। সে কি আজকে দিনও তোমার দিদি চলে গেছে? হ্যাঁ গো, ও তো কাউকে কিছু না জানিয়ে বাজারে চলে গেছে। রঘু, আগে অমিতাভ কোথায়? ছোট দাদা বাবু তো পাশের ঘরেই ছিলেন। না, তাকে ডেকে নিয়ে আয়, আর ছোট বাবাকে ডেকে নিয়ে আয়, এখনই কেক কাটা হবে। কেক যাচ্ছি যাচ্ছি বড় বাবু, যাচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি না মানে বড় জামাই বাবু, আমি বলছিলাম জামাই বাবু আস্তে আস্তে তুমি আমাকে কেকটা দাও, আমি তো অত করে সাজিয়ে ফেলি। হ্যাঁ না না না। আরে না তো, আজকের এই খুশির দিনে একটা গান হয়ে যায়। গান মানে জামাই বাবু, আমি গান গাইবো? আরে ভাই গাও। ঠিক আছে জামাই বাবু, তুমি যখন এত করে বলছো, তখন ভাগনার জন্মদিনে একটা গলা ছেড়ে গান গাই দিই। আরে বাহ বাহ বাহ। বুক ভরা ভালোবাসা না উপহার, বুক ভরা ভালোবাসা না উপহার, তোমার দীর্ঘায়ু কামনা করি। আজই শুভ দিনে এই মনিহার ছাড়া তোমায় কি দিতে পারি? হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ। বুক ভরা ভালোবাসা না উপহার, বুক ভরা ভালোবাসা না উপহার, তোমার দীর্ঘায়ু কামনা করি। আজই শুভ দিনে এই মনিহার ছাড়া তোমায় কি দিতে পারি? হ্যাপি 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 বার্থডে টু ইউ, 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 হ্যাপি 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 বার্থডে টু ইউ। জন্মদিন কমপ্লিট, এবার কেক কাটা আরে শুরু। কাটছি নন্দ, কাটছি, আর দেই না, দাঁড়াও। আরে বড় জামাই বাবু, এ কি করছো তুমি? এ কি করছো? আরে বাবা, বাচ্চা জন্মদিনে প্রথমে বাচ্চাকে কে খেতে নেই, প্রথমে খেতে হয় বাচ্চার জন্মদাতা পিতার জন্মদাত্রী মাতা। ও তাই বুঝি? তাই বড় জামাই বাবু, প্রথমে তোমার ভাগে হ্যাঁ হ্যাঁ, দাও নন্দ দাও। হ্যাপি বার্থডে।
হ্যাপি বার্থডে। জানো রত্না, কেকটা কিন্তু খুব সুন্দর। দেখি আমার বুক জ্বালা করছে কেন, আমার বমি বমি পাচ্ছে কেন, আমার মাথা ঘুরছে, চলে গেল। দাদা, তুমি কোন দোকান থেকে কেকটা এনেছিলে আমাকে বলো দাদা, আমাকে বলো। কথা বাড়াস না, আমি দেবো। দাদা, ওদিক জল নিয়ে আয়, জল। ঠিক আছে দাদা, এক্ষুনি জল আনছে, এক্ষুনি আনছে। চলো জামাই বাবু, এটা তোমাদের কর্মফল। নন্দ, আজ এই শুভ দিনে আমি এক ঢিলে দুই পাখি শিকার করলাম। এ তুই কি করলি নন্দ? জল এনেছি দাদা, জল। খুন খুন খুন, কি কোথায় ছুটে এসো, সর্বনাশ হয়ে গেছে। মমতা, আমার বড় জামাই বাবু বড়দিকে সম্পত্তি লোভে খুন করেছে আমার নিচে জামাই বাবু, আমি দেবো সান্নাল। শেষে তুমি খুন করলে, মমতা, এই খুন আমি করিনি। তবে ছুরিটা তোমার হাতে কেন? মমতা, তুমি বিশ্বাস করো, কে খেয়ে দাদা বুকের যন্ত্রণায় ছটফট করছিল। আমি ভেতরে জল আনতে গিয়েছিলাম, এসে দেখি কে বা কারা দাদা বৌদির বুকে ছুরি মেরেছি। দিদি জামাই বাবু মিথ্যে কথা বলছে, জামাই বাবু মিথ্যে কথা বলছে। আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি, সব প্রমাণ এই মোবাইলে আছে। এই দিদি, দিদি রে, ছবিগুলো দেখ। জামাই বাবুকে আমার কুপিয়ে কুপিয়ে দাদা বৌদিকে মারছে, দেখ। তুমি কি করলে? তুমি কি করলে? দিদি, তোর বুড়া কপাল রে দিদি, তোর বুড়া কপাল। বাসা পথের আগে তোর বাসাটা ভেঙে তজ নজ হয়ে গেল রে দিদি, তোর বাসাটা ভেঙে তজ নজ হয়ে গেল। যা দিদি যা। আমার এই ভাগনাটাকে নিয়ে তুই ভেতরে যা দিদি, ওকে নিয়ে তুই বাকি জীবনটা কাটিয়ে দিয়ে আমি তোদের করে যে ওই বাবুকে বলে তুলে দিয়ে আসছি। কেন তুই তো জানিস দিদি, ওই পাবলিকের মার কেওড়া তোলা পার। দিদি ভেঙে পড়িস না, ভাগনাকে নিয়ে ভেতরে যা, ভেতরে যা। আজ থেকে সুখে দুঃখে ওই হবে আমার একমাত্র সম্ভব। মমতা, বড় হয়ে যাবে আমি ওর মা, আমি ওর মা, আমি ওর মা। আমি জ্যোতি ব্রাহ্মণ, কাজের অবর। তো দাদা বৌদির পথে পাঠিয়ে সান্নাল বাড়ির পুরো প্রপার্টি আমি গ্রাস করবো রে, গ্রাস। সবাই জানবে দাদা বৌদিকে খুনের অপরাধে তো যাবজ্জীবন জেল হয়েছে, আর আমি আমার স্বার্থে তোকে মেরে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেবো রে, গঙ্গার জলে। আমি বাঁচতে চাই নন্দলাল, ওকে বাঁচতে দাও, বাঁচতে দাও। তোকে বাঁচি রাখলে এই সান্নাল বাড়ির প্রপার্টি আমি কি করে পাবো রে শালা? এই উমা থুড়ি থুড়ি, এ তো শালা নয় গো, এ তো আমার পূজনীয় জামাই বাবু। টাটা, বাই বাই। সান্নাল বাড়ির প্রপার্টি আমার চাই। আমি সত্য যুগের মহিষাসুর, ত্রেতা যুগের অহংকারী রাবণ, তারপরে রাজা কংস, আর কলির এক নম্বর খচ্চর মার্কা নরাধম। যাই, এই মালটাকে গঙ্গার জলে ফাঁসি দিয়ে আসি, গঙ্গার জলে। এবার সই আমরা এসেছি, কারণ
শূন্য রাজ্যে পাপী রাজা, পাপের নেই গো ভয়। সত্য ত্রেতা দাপর কলিত, যথা ধর্ম তথা বিশেষ ঘোষণা, যে সকল খুঁটিতে মাইকের হর্নগুলো বাঁধা আছে দয়া করে সেগুলো কেউ এদিক ওদিক ঘোরাবেন না, অথবা যাত্রা চলাকালীন মঞ্চের উপর কেউ লেজার লাইট ফেলবেন না। তাতে আপনাদের যাত্রা শুনতে এবং আমাদের যাত্রা শোনাতে উভয়েরই অসুবিধা হবে। আমাদের আরও একটি যাত্রা সংস্থা নয়নমণি অপেরার চলতি মরশুমের সারা জাগানো শ্রেষ্ঠ সামাজিক যাত্রাপালা ও চাঁদ আমার কি অপরাধ, ও চাঁদ আমার কি অপরাধ দেখতেও দেখাতে ভুল করবেন না। আয়োজক কমিটির উদ্দেশ্যে বিশেষ ঘোষণা, যাত্রা চলাকালীন আপনাদের প্রচার মাইকটি দয়া করে বন্ধ রাখবেন। বিশেষ প্রয়োজনে গিন্ডুমে এসে ম্যানেজার বাবুর সঙ্গে দেখা করবেন। সমবেত দর্শক মণ্ডলীদের উদ্দেশ্যে বিশেষ অনুরোধ, নাটকের শেষ দৃশ্যের শেষ সংলাপ শেষ নহা পর্যন্ত আপনারা কেউ আসন ত্যাগ করবেন না। ঘোষণাগুলি এখানেই শেষ হলো। শুরু করছি আজকের যাত্রাপালা যথা ধর্ম তথা জয়। রচনা বাবলি ভট্টাচার্য, নির্দেশনায় যাত্রার দ্রোণাচার্য রঞ্জন কুমার, সুর প্রচলিত, নৃত্যে মিস সাগরিকা চ্যাটার্জি, আবহ মাস্টার খোকন, মাস্টার রূপেন ও মাস্টার জয়ন্ত, আলো ধ্বনি অয়ন সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে মাস্টার সুকুমার, মিস্টার শামু ও মাস্টার রামু। শুরু করতে চলেছি উদয় ভানু জানা প্রতিষ্ঠিত, চন্দন জানা ও চঞ্চল জানা প্রযোজিত, পূজারেণী এন্টারপ্রাইজ নিবেদিত পরশমণি যাত্রা ইউনিটের 1432 বঙ্গাব্দের এক বিনম্র নিবেদন। পুণ্য রাজ্যে পাপী রাজা, পাপের নেই তো ভয়, সত্য তেতা দাপর কলিতেও যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। এমনি ভাবে কেটে গেল 20টা বছর। দীর্ঘ 20 বছর পর ধর্ম ধর্ম ধর্ম, আজ আজ এই ধর্মকে নিয়ে চলছে প্রহসন, ধর্মকে নিয়ে চলছে রাজনীতি, ধর্মকে নিয়ে চলছে ব্যবসা। পূর্ণ এই ভারতের মাটিতে গড়ে উঠেছে কত মন্দির, কত মসজিদ, কিন্তু বাবা ভাইরা লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদের সন্তানদের ইংলিশ মিডিয়ামে পড়িয়েও সত্যিকারে মানুষ তৈরি করতে পারেনি। তাই তো বৃদ্ধ বয়সে বাবা মায়েরা ভাগ হয়ে যায়, নয়তো তাদের স্থান হয় বৃদ্ধাশ্রমে কিংবা কোনো রেল স্টেশনে। এই যে ব্যাগডেটেড শ্বশুর মশাই, আপনি কি জানেন এই আধুনিক যুগে আপনার পরিবারের সবকিছু অচল? বৌমা, তুমি কি বলছো বৌমা? কি আছে এই সংসারে? মান্দার তো আমল একটা পায়রা খোপের মতো বাড়ি, চুন সুরকি খসে খসে পড়ছে। নামে তাল পুকুর তাতে ঘটি ডুববেন না। না আছে একটা এলইডি টিভি, না আছে একটা এসি, না আছে একটা আইফোন, আর থাকবেই বা কি করে? আপনার ছেলে মানে আমার স্বামী আদর্শ, মুখে শুধু আদর্শের বড় বড় বুলি, আসলে ও একটা অপদার্থ, ওর কোনো যোগ্যতাই নেই। বৌদি, তুমি কিন্তু ভালোবেসে মতো তাকে বিয়ে করেছিলে, তাই সামান্য কবছরে তোমার সেই ভালোবাসার মানুষটিকে তুমি ভুলে গেলে। হ্যাঁ, তখন কি আর জানতাম তোমাদের পরিবারটা একটা ভিখিরির পরিবার? বৌমা, ভগবান যখন কাউকে মারে কোনো মানুষের ক্ষমতা নেই সে মাথা উঁচু করে বাঁচে। আদর্শ মারাত্মক একটা অ্যাক্সিডেন্টে আমার পাটা পঙ্গু হয়ে গেল, আর মায়ের ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে বাবা আমার সর্বশান্ত হয়ে গেল। তবু আমি তোদের মাকে ফিরিয়ে আনতে পারিনি রে বাবা। বৌমা, তুমি তো জানো মা, ইনকাম বলতে আমার পেনশনে কয়েকটা টাকা, তাতেই টেনে টুনে সংসারটা চলছে। ঈশ্বর মুখ তুলে চাইলে একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বৌদি, দেখবে আবার আমাদের সংসারে শান্তি ফিরে আসবে, হাসি খুশিতে ভরে উঠবে আমাদের এই ঘর। ইম্পসিবল। হাসি খুশি, হ্যাঁ। বৌমা, এই দুঃসময়টা তুমি একটু মানিয়ে নাও না মা। তুমিও তো আর 5টা মেয়ের মতো সংসার গড়ার স্বপ্ন দেখেছিলে, তাই তো সেদিন আদর্শের হাত ধরে মহেশতলা বস্তি থেকে আমাদের বাড়িতে চলে এসেছিলে। আমি তোমাকে সেদিন পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছিলাম। মেনে নিয়েছিলেন ঠিকই, কিন্তু আমি আর পারছি না। সেদিন
তো আমি আদর্শকে ভালোবেসে মায়ের মতে বিয়ে করে আমার একমাত্র বোন প্রগতিকে ছেড়ে আদর্শের হাত ধরে বাড়িতে চলে এসেছিলাম। আর সেই ঘটনার পর থেকে তোমার মা আমাদের সঙ্গে কোনো সম্পর্কই রাখেনি। আমিও চেষ্টা করিনি ওরা কেমন আছে জানা, কিন্তু আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। কিন্তু পৌলমী, তুমি তো বিয়ের আগে আমায় কথা দিয়েছিলে এই সংসারের সুখ দুঃখ সবকিছু তুমি হাসি মুখে মেনে নেবে। বৌমা, এতদিন তো এই সংসারে শ্রদ্ধা ভক্তির কোনো অভাব ছিল না। বৌদি, তুমি আমাকে ননদ না ভেবে নিজের বোন মনে করে কাছে টেনে নিয়েছিলে, তা আজ হঠাৎ তোমার একই পরিবর্তন। তুমিও তো এই সংসারের মঙ্গল কামনায় প্রতি শনিবার মা কালীর মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলে। শোনো, ওই সব সেন্টিমেন্টাল কথা বলে আমার মন ভেজাতে পারবে না, বুঝেছ? না বৌদি না, আমরা তোমার মন ভেজাতে চাইছি না। এই পৃথিবীতে আমাদের চেয়ে অনেক গরিব মানুষ আছে যাদের নুন আনতে পান্তা পুরোয়, তাদেরও সংসারে কিন্তু সুখ শান্তি আছে। সুখ সুখ কাকে বলে তোমরা জানো? আরে আমার এই বুড়ো শ্বশুর মশাই কটা টাকা পেনশন পায় যে তোমাদের বসে বসে গেলাবে? পৌলমী! আরে তুমি তো একটা অকেজো বাতিল ইঞ্জিনের মতো গত মেরে মেরে চলছো। আমারও তো একটা ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎ? ইয়েস, ভবিষ্যৎ ভবিষ্যৎ, আর সেটার ভাবনা আমাকেই ভাবতে হবে। শুনুন শ্বশুর মশাই, আপনার তো যথেষ্ট বয়স হয়েছে, এই সংসারটাকে বাঁচানোর জন্য আমি একটা রাস্তা দেখেছি। রাস্তা? হ্যাঁ, রাস্তা। ওই পিচ রাস্তার ধারে জায়গাটার ব্যাপারে আমি অলরেডি কথা বলে রেখেছি। পিচ রাস্তার ধারের জায়গা? হ্যাঁ, ও জায়গাটা আপনি প্রমোটারকে বেচে দিন, মোটা টাকা পাবেন। না, না বৌমা, না। না না কেন? হাতে অনেক টাকা আসবে, আমাদের এই বাড়িটা মডেলিং হবে। তাছাড়া শুনে একটা চাকরির সন্ধান করছে, মোটা টাকা ঘুষ দিলেই ওর একটা চাকরি হয়ে যাবে। কি বলছো বৌদি? আমার চাকরি? ইয়েস, তোমার চাকরি। আমি নিজেই কথা বলে রেখেছি, অতএব তোমার চাকরি হবেই হবে। আমাদের এই সংসারে কোনো অভাবই থাকবে না। বৌমা, বলুন কি করবেন? অভাবের আঁচে পুড়িয়ে আমাদের সবকটাকে মারবেন, নাকি সচ্ছলতার স্বপ্ন পূরণের জন্য আপনি ওই জমিটা বিক্রি করবেন? না, না বৌমা, না। ওই জমি আমি কিছুতেই বিক্রি করতে পারবো না। বাবা, বৌদির কথায় যুক্তি আছে, তুমি রাজি হয়ে যাও। না, না রে মা, না। আমি কিছুতেই রাজি হব না। বাবা চেজের পাশে অনেকটা দেউলা হয়ে গেছে। ভারতবর্ষ চলছে বিশ্ব ব্যাংকের ধারের টাকায়। আপনার চেতনার মোটিভটা ঠিক কি? আপনি কি আমাদের সবকটাকে পথে বসাতে চাইছেন? না, না বৌমা। স্বপ্নটা আমায় পূরণ করতে দাও বাবা। আদর্শ, বাবা, তুই কিছু বলবি না বাবা? বাবা, একটা বলদ যখন বুড়ো হয়ে যায় তার মালিকও তাকে ভুলে যায় যে সেই বলদটা একদিন কত কষ্ট করে লাঙল টেনে মাটি চষে মালিকের সংসারে দুবেলা আহার জুগিয়েছে। আজ যে আমি এই সংসারের একটা বুড়ো বলদ বাবা। আদর্শ যে আজ অক্ষম হয়ে গেছে বাবা। সুখের আশায় প্রহর গুনছে পৌলমী, আর সোনিয়া খুঁজে নিতে চাইছে তার উচ্ছ্বাসার সিংহাসনটাকে। তুমি ভক্তি শালগ্রাম শিলার সামনে বসে করজোরে প্রার্থনা করার ভক্ত কোথায় পাবে বাবা? আদর্শের কথাগুলো যে আজ অর্থের কাছে হেরে গেছে বাবা। শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আজ আমেদাবাদের প্লেন অ্যাক্সিডেন্টের মতো পুরো ছাই হয়ে গেছে। শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার প্রতিটা অক্ষর আজ অবক্ষয়ের দিকে এগিয়ে যেতে চলেছে। পৌলমী, আমি আদর্শ মুখার্জি, আমি জিতবই, আমাকে জিততেই হবে। ওই জমিটার পিছনে অনেক ইতিহাস লুকিয়ে আছে। না না, এই কিছুতেই সম্ভব নয়, কিছুতেই না। এই যে কি ভাবলেন, জমিটা আপনি বেচবেন? না, না বৌমা, না। বৌদির কথা শোনো বাবা, জমিটা বেচে দাও। না, না রে মা, না। ওই জমি আমি কিছুতেই বিক্রি করতে পারবো না। বেশ, সুখ যখন আপনি কিনতে চাইছেন না, তাহলে দুঃখকেই আপনি বরণ করে নিন। শোনো আদর্শ, তোমার সঙ্গে আমার প্রথম আলাপ হয়েছিল ফেসবুকে, আর বিয়েটা হয়েছিল ম্যারেজ রেজিস্ট্রি অফিসে। তাই বলছি, শুনুন শ্বশুর মশাই, আপনি আপনার এই খোড়া ছেলেকে সঙ্গে করে কোটো পেপার নিয়ে হাজির হবেন কোর্টে। বৌমা, নাম্বার 1 ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট, নাম্বার 2 দলিল রেজিস্ট্রি পেপার। এবার বাপ ছেলে বসে ভাবুন,
সিগনেচারটা ঠিক কোথায় করবেন? দলিলে নাকি ডিভোর্স পেপারে? আদর্শ আদর্শ মুখার্জি, তুমি তোমার স্নেহ, মায়া, মমতা, ভালোবাসাকে বেশ শক্ত করে চেপে ধরো। চুরি করতে আসছে, সুশিক্ষাকে চুরি করে কুশিক্ষার মন্ত্র দিতে চায়, যুগ চেতনার গলা টিপে ধরতে চাইছে ওই বেআইনি ব্যবসায়ী আর প্রমোটারের দল। সভ্যতা যে নিলামে উঠেছে, ভালোবাসাটাই পায় পচা নর্দমা। আদর্শ আর একবিংশ শতাব্দীর মাটিতে দাঁড়িয়ে আদর্শরাজ গুমরে গুমরে কেঁদে বলে, बंदे तू क्या इस हुस्न पे फर्शी दे दीवाना, बस दूर से देखिए छूना मना है, छूना मना है। थोड़ी फुर्सत भी मेरे जाके भी बातों को दीजिए, थोड़ी फुर्सत भी मेरे जाके भी बातों को दीजिए। मजा दोस्त का आंखों से दीजिए, आज की रात मजा दोस्त का आंखों से दीजिए। बक बरवा दीना बिन बात के बा तो मैं के जिए, बक बरवा दीना बिन बात के बा तो मैं के जिए। आज की रात मजा दोस्त का आंखों से दीजिए, आज की रात मजा दोस्त का आंखों से दीजिए। मेरी महबूब समझ जरा मौके के नजात तक, हाँ मेरी महबूब समझ जरा मौके के नजात नहीं जा सकते हसीनों को इजाजत खरीदे, नहीं जा सकते हसीनों को। এই দেখুন বাবু মশাই, দেখুন ওই দেখুন মাথার উপরে আসমানে হেলিকপ্টার ঘুরছে, এক্ষুনি হেলিকপ্টার থেকে নামবে মুম্বাই সুপারস্টার হিরোইন ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা কাইফ? দেখুন বাবু মশাই, দেখুন এক্ষুনি হেলিকপ্টার থেকে নামবে স্বপ্ন की রানী ক্যাটরিনা কাইফ। আরে লাগা জোরসে তালিয়া। আরে লাগাও তালিয়া। যা সালা, হেলিকপ্টার তো চলে গেল কিন্তু ক্যাটরিনা কাইফ তো নামলো না। দেখি আমার টাকা, আমার মানিবে, নিশ্চয় নিশ্চয় ধান্দাবাজ মেয়েটার কাজ। ওই মেয়েটাই পকেট মেরেছে। ওই তো মেয়েটা ছুটে ট্রেনে উঠে গেল। আরে কে আছিস? পকেট মার মেয়েটাকে ধর ধর, ধান্দাবাজ মেয়েটাকে ধর ধর। এই কেউ পালাতে পারবে না, কেউ পালাতে পারবে না। একটাও বিনা টিকিটের যাত্রীকে আমি পালাতে দেব না। আমার নাম টিকিট চেকার চিন্তা মনে করে
দেব সব শালাকে একেবারে জেলে ভোজে। এই আপনারা কেউ কিছু মাইন্ড করলেন না তো? আগে না দাদু, কে বলি কথাটা বললো কে? আমি একজন প্যাসেঞ্জার গো দাদু। ও তা তোমার ওই টিকিটটা দেখাও দেখি। টিকিট টিকিট হ্যাঁ টিকিট বাবা কি পেটে ব্যথা গো। ব্যথা হ্যাঁ ব্যথা ব্যথা যন্ত্রণা বলছি পেয়েছে। কি বেজে এই ছোট বড় দুটোই পেয়েছে গো। তার মানে এ বাঙারে হিসি আর পায়খানা ওরে ওরে প্রচুর পেয়েছে। যাই বাবা যাই, বাথরুমে গিয়ে দরজাটা বন্ধ করে দে। টিকিট না কেটে আমার সঙ্গে চালাকি? আমার নাম টিকিট চেকার চিন্তামণি কুরকুরে। দেব তোমাকে একেবারে জেলে ভোজে। আমিও বাথরুমে ঢুকবো। আরে বেরিয়ে গেল, বাথরুমে কি ঢুকছো? এই টিকিট না কেটে আমার চোখে ফাঁকি। বলি কই তোমার টিকিটটা দেখাও দেখি। টিকিট বেরিয়ে গেল টিকিট বেরিয়ে গেল। সালাম ভাই আমার বুকটা যেন ঢিপ 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 করছে রে বাবা। মামদাবাজি ছাড়ো, ওই মাঝে মাঝে ফাইনটা দাও। বেরিয়ে গেল দাদু। কত গো? 500 টাকা, 1 টাকাও কম হবে না। দেবো তো দাও দেবো তো। দাও। তার আগে তোমার জামাটা খুলবো, এই, তারপরে তোমার প্যান্টটা খুলবো। এই ছাড়া। এই, তার আগে আমার ফাইনটা দাও, না হলে কিন্তু চিৎকার করে লোক ডাকবো আর যাত্রীরা বলবো ওই চিন্তামণি টিটে বাথরুমে ঢুকে আমাকে এইরকম রেপ করার চেষ্টা করেছিল। বাঁচা বাঁচা। এই বুঝা বয়সে তুমি আমার পেস্টিজটা পঞ্চার করে দিও না। তা কত লাগবে? 500 টাকা দাদু, 1 টাকাও কম হবে না। আমার বাড়ির আবদার হবে না। দাঁড়াও দেখি কত আছে। এই নাও 100। 100 হ্যাঁ 100 তো হ্যাঁ। তবে রে বাঁচা বাঁচা। বুড়ো বয়সে তুমি আমাকে আর ওই আরজি করের সঞ্জয় রায় বানিও না। কি মুশকিলে এই নাও 500। একেবারে খড় করে 500 টাকা নোট কার মুখ দেখে উঠছিল কেমন জানে দিনটা মনে ভালো যাবে। তাহলে আসি, পের নাম টিটি মশাই, বাই। মামনে ওই পিছু রাখলেন কেন? এই বলছিলাম কি শালা রে, ধুর। এই তোমার নামটা কি গো? আমার নাম পেতনি। আহা পেতনি। আচ্ছা পেতনি হলেও না তুমি খুব ভালো। শোনো গো দক্ষিণা প্রেম করেছি আমি। শোনো গো দক্ষিণা হাওয়া প্রেম করেছি আমি। লিখেছে চোখেতে নেশা, দিকে বলেছে আমি। শোনো গো দক্ষিণা হাওয়া প্রেম করেছি আমি। শোনো গো দক্ষিণা হাওয়া। প্রেম করেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। লেগেছে চোখে নেশা, দিকে ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। এই আপনারা কেউ কিছু মাইন্ড করলেন না তো? বাবরে ভাব, মেয়ে তো নয়, যেন একেবারে মাখন। আমার ব্যাগ, আমার টাকা। তার মানে ওই মেয়েটা আমার ব্যাগটা নিয়ে পালিয়েছে রে। আরে ওই হায় হায় হায়।
চারিদিকে পাপের ধার, নেই তো কোথাও আলো, মনে হয় অন্ধ। একদিনের জীবন হলো ভুল হয়েছে জন্ম নেব, ও একদিনের জীবন হলো ভুল হয়েছে জন্ম নেব। ভ্রমরা খাবে মধু আমার, ভ্রমরা খাবে, ভ্রমরা খাবে মধু আমার, বাতাসকে যে গন্ধ দেব। ঠাকুর ঘরে লাগবো কাজে, দয়াল তোমার পুজো দিতে। যত দুঃখ পেলাম আমি, বাবার মতো নেই তো ফিতে। মানুষ জন্ম দিয়ে বৃদ্ধি পাঠিও না পৃথিবীতে। যত দুঃখ পেলাম আমি, বাবার মতো নেই তো ফিতে। যত দুঃখ পেলাম আমি, বাবার মতো নেই তো ফিতে। স্টপ স্টপ সাইলেন্ট। কি ব্যাপার টিটি সাহেব? একটা ইয়াং ম্যান, ওই মেয়েটা চলে গেল, ওকে আপনি ধরতে পারলেন না? এই যে মশাই, আপনি ভুল করছেন। আমার কোনো গার্লফ্রেন্ডের মেয়ে ছেলেদের প্রতি আমার বরাবরই অ্যালার্জি। আচ্ছা মানুষ তো বটে আপনি, আপনার একবারও জানতে ইচ্ছে করলো না মেয়েটা ছুরি না বুড়ি, চিটিংবাজ না ধান্দাবাজ? এই টিটিটা নিশ্চয়ই ভুল করেছে, নাহলে নেশা করেছে। এই যে মশাই, আমি কোনো চোর ডাকাত নই। আমি গিয়েছিলাম মস্তলা বস্তিতে, সেখানে আগুন লেগে বহু মানুষ আহত হয়েছে। আমি তাদের সেবা করতে গিয়েছিলাম। আপনিও বরং ভগবানের কাছে প্রার্থনা করেছে আহত মানুষগুলো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এই ভগবান নেই, ভগবান নেই। থাকলে এই চিন্তামণি টিটি ওই শালিকে ঠিক হাজতে ঢুকিয়েই তবে ছাড়ত। ও শালির কি সাহস! শালি যেতেও কাটে, আবার আসতেও কাটে, কখনো ঘরের মাঠে তো কখনো আবার কালীঘাটে। না যাই রেল পুলিশকে খবরটা দিয়ে গিয়ে। এই টিটে না টিকটিকি কি বলে গেল, ধাঁধা বুঝবে, যেতেও কাটে আসতেও কাটে। আরে দূর দূর দূর, আমার কি দরকার? আদার ব্যাপারে জাহাজের খোঁজ নিয়ে আমার কি দরকার? আমার কাকিমা আমাকে পই পই করে বলেছে মেয়ে ছেলেদের খপ্পরে একদম পড়বি না, কারণ মেয়ের মারবেনি যদি ধরেছ হাত একেবারে কুপকার। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ। এই যে দেখে চলতে পারেন না, একেবারে গায়ে পড়ে এসে পড়ছেন। মাফ করবেন বাবু, আসলে আমি বুঝতে পারিনি। বাবু গো, আমাকে একটু রাস্তাটা পার করে দেবেন? ও মাই গড, উনি তাহলে অন্ধ। এই যে শুনছেন, আমি না ঠিক বুঝতে পারিনি। আসুন, আমি আপনার হাত ধরে রাস্তা পার করে দেন। আসুন আসুন আসুন। এই সাবধানে সাবধানে, কি হচ্ছে সাবধানে। মাথাটা ঘুরে গেল গো বাবু। ও হো, তাহলে রাস্তা পার হয়ে দরকার নেই, আপনি বরং এখানে বসুন, কেমন? এই কি হচ্ছে, শরীর খারাপ নাকি? না, পেটে ব্যথা। হো, হো, হো। সেই সকাল থেকে কিছু না খেয়ে বাড়ি থেকে বেরিয়েছি তো। ও আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বর্দা। বর্দা? বর্দা থেকে হাওড়া স্টেশনে কি করতে এসেছেন? ভিক্ষে করতে গো বি- বাবু। এই পোশাকি ব্যাগ নিয়ে বিক্রি করতে? বাবু শুনুন, আমি কিন্তু ভিখারি নই। হ্যাঁ। আসলে আমার বাবার হার্ট অপারেশনের জন্য 2 লক্ষ টাকা দরকার। 2 লক্ষ টাকা? হ্যাঁ, আর আমার মতো অন্ধ গরিব মানুষ এতগুলো টাকা কোথায় পাবো গো বাবু? তাই তো কানে গিয়ে টাকা রোজগার করছি। বাবু গো, কিছু যদি মনে না করুন, আমার কিছু হেল্প করবে? না মানে 2 লক্ষ টাকা মানে এই যে শুনুন, 50। 50,000? না না, 80। আরে না না, 100। এই নিন 100 টাকা রাখুন, কেমন? ধরুন। এই শালা দেখছি আমার থেকেও বড় ভিখারি। শালা চাইলাম 2 লক্ষ টাকা, দিল 100 টাকা। দেখেছো, 100 টাকা। ওই তো ঘড়িটা মানি ব্যাগটা ব্যাগের মধ্যে রাখলো। যেমন করে হোক ওই ব্যাগটা আমাকে হাতাতে হবে। ব্যাগটা এই হাতাতে। যে শুনছেন, বিড়বিড় করে কি বলছেন? কিছু নয় বাবু, কিছু নয়। আসলে আপনাকে ধন্যবাদ জানাই, আমি ছোট করে দিয়ে আইছি না গো বাবু। তাহলে এখন আমি আসি। শুনুন,
আপনি বললেন সকাল থেকে কিছু না খেয়েছেন, আপনি এখানে বসুন, আমি আপনার জন্য ওই দোকান থেকে কিছু খাবার কিনে নিয়ে আসি, কেমন? আমার জন্য এত কষ্ট করবেন বাবু? ছি, একে কষ্ট বলছেন কেন? একজন মানুষের পাশে দাঁড়ানো যে কর্তব্য। আপনি এক কাজ করুন, আমার এই ব্যাগটা খেয়াল রাখুন, আমি যাবো আর আসবো, কেমন? যান আর না আসুন, যান আর না আসুন, যান আর না। শালা ক্যাবলা মদনা, হ্যাঁ? আমার জন্য খাবার আনতে গেছে, এই সুযোগে ব্যাগটা আমি পাল্টে নেবো। হ্যালো বাবু গো, আমাকে 2 টাকা দেবেন, আমি অন্ধ গরিব মানুষ, দিন নেবো। এই যে শুনছেন, খাবারটা আনতে না দেরি হয়ে গেল, দোকানটা এত ভিড়, তারপরে পুলিশ এসে রেড করছে, বলছে এখানে অনেকগুলো পকেট মাছ ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। বাবা গো, পুলিশ গো, বাবা রে। কিলো আপনার কিলো নিন, খাবারটা নিন। দিন গো বাবু। কি হলো, অমন করে কি দেখছেন আপনি? আমার মতো অন্ধ মানুষ আর কি দেখবো গো বাবু? আসলে হঠাৎ করে মায়ের কথা মনে পড়ে গেল তো। কতদিন হয়ে গেল মায়ের সঙ্গে আমি বসে খাইনি। আজ আজ একসাথে বসে মায়ের সঙ্গে আমি খাবো, তাহলে কোনো আবার শুনুন, আমি আপনার হাত ধরে রাস্তাটা পার করে না দিই। বাবু না, তার কোনো প্রয়োজন নেই, কাজ আমার হয়ে গেছে, এখন আমি আসি। কাজ? কি কাজ? যে বাবার হার্ট অপারেশনে টাকা জোগাড় করা, পথে পথে ভিক্ষে করা। হ্যাঁ, কিন্তু এই জনবহুল পথ। পথে তো আমার জীবন গো বাবু, পথে পথে তো ভিক্ষা করি, আর পথকে জিজ্ঞাসা করে বলি, কি? পথ বলি দাও তুমি, কোন পথে যাই আমি, কোনখানে গেলে মাগো শান্ত না পাই প্রাণ, দাও বলে মা, দাও বলে মা গো, দাও বলে মা। শালা ক্যাবলা মদনা। কি কি বলে গেল? আরে না না না, আমাকে বলেনি, জানেন তো ঈশ্বরের চোখ নেই, থাকলে ওরম একটা সুন্দরী মেয়ের চোখ দুটো কেড়ে নিতে পারতো না। না, বাড়ি যাই। কি হলো, ব্যাগটা আমার হালকা লাগছে কেন দেখি তো। সর্বনাশ, এটা তো আমার ব্যাগ নয়, তার মানে অন্ধ মহিলা ভুল করে ব্যাগটা আরে ওই তো ভদ্রমহিলা ছুটতে ট্রেন উঠছে। কোনো অন্ধ মানুষ তো এইভাবে ট্রেন উঠতে পারে না, তার মানে সেই ধান্দাবাজ বেটা আমাকে বোকা বানিয়ে আমার সর্বস্ব নিয়ে গেল। এই কে আছে, ধর ওকে, ধর। ধরবো, পালিয়ে যাবে কোথায়? আজ আসুক বাড়ি, আজ বাড়ি এলে ওকে আমি জিজ্ঞেস করব, এই সংসারের প্রতি কি ওর কোনো দায়িত্ব নেই? এত বড় হলো তবু বন্ধু বান্ধব নিয়ে বাউন্ডুলের মতো ঘুরে বেড়াচ্ছে, আর আমার হয়েছে যত জ্বালা। কেন হবে না মাসিমা? রাজের মুখে শুনেছি খুব ছোটবেলায় কে যেন তার বাবা মাকে খুন করেছিল। চুপ, সেই অভিশপ্ত রাতের কথা মনে পড়লে আমার বুকটা কেমন ধরপড় করে, ভীষণ ভয় হয়, চোখের জল বাধা মানে না। মাসিমা, সেই দিন থেকে রাজ আমার চোখের মনি, কিন্তু তোমার কোনো কথাই শোনে না। আজ আসুক বাড়ি, আজ বাড়ি এলে ওকে আমি মেঘের ছায়ায় ভালোবাসায় লুকিয়ে রাখে যে, অনেক জানা বুকে জড়িয়ে রাখে যে, মেঘের ছায়ায় ভালোবাসায় লুকিয়ে রাখে যে, অনেক জানা বুকে জড়িয়ে রাখে যে, আরিয়া চলে বুক লুকিয়ে রেখে, জীবন আমার কেটে যাবে তোমায় দেখে। মাসিমা, রাজা চলবে না, এই বাড়িতে এসব চলবে না। আজ থেকে এই সান্নাল বাড়িতে নাচ গান আনন্দ উৎসব সব বন্ধ। এই রে মাসিমা, দেখছি একেবারে তেলে বেগুনে জ্বলে আছে। ব্যাস, বাড়িতে আসতে না শুরু হয়ে গেল। তোর মুখে মাসিমার কত প্রশংসা শুনেছি, কিন্তু চোখে কি দেখছি? ও মা,
তোমার মুখটা এরকম অশরীর মেঘের মতো কেন মা? ওমা তোমার শরীর খারাপ? ওমা শোনো না, আমি না সকাল থেকে কিচ্ছু খাইনি মা, খুব খিদে পেয়েছে, মা খেতে দেবে, চলো মা খেতে দেবে, চলো মা খেতে দেবে, চলো মা খেতে দেবে মা। তার আগে বলো, সকাল থেকে তুমি কোথায় গেছিলে? কি এমন রাজকার্য করছিলে? মাসিমা হয়েছে কি? আমি তোমাকে জিজ্ঞেস করিনি, তোমাকে ওকালতি করতে হবে না। আমার না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি জানতে চাই সকাল থেকে তুমি কোথায় গেছিলে? গান? মা তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি গানের রিহার্সালে যাইনি। তাহলে আমার ফোনটা রিসিভ করোনি কেন? ও আমার ফোনটা পর্যন্ত রিসিভ করেনি। বল রাজ, বল তুই কোথায় গেছিলি বল। হাসপাতালে হাসপাতালে? আর শ্মশানে। শ্মশানে? শ্মশানে অসংখ্য মৃতদেহ পড়ে আছে, কবরস্থানে মৃতদেহের পিছনে ময়সলা বস্তিটা আগুন থেকে পুড়ে ছাই হয়ে গেছে। এ তুই কি বলছিস? হ্যাঁ রে দীপ, হ্যাঁ, সে আগুনে লেলিয়ান শিকায় বস্তির একটা ঘর বেঁচে নেই। কি ভয়ঙ্কর সে দৃশ্য, চারদিকে পোড়া পোড়া গন্ধ। ও তাই বুঝি তুই সকাল থেকে খাওয়া দাওয়া ত্যাগ করে ওদের উদ্ধার করছিস? হ্যাঁ রে দীপ, হ্যাঁ, একজন মানুষের পাশে দাঁড়ানো যে কাজ, কি মা, তাই না? তার আগে এই সংসারটাকে চেনো। মা। সংসারের কথা বললে তুমি এড়িয়ে যাও কেন? মাসিমা, রাজ খুব পরোপকারী ছেলে, তাই তো মানুষের বিপদ দেখলে সবার আগে ঝাঁপিয়ে পড়ে। দেখো তো, ততক্ষণ থেকে তোমার সঙ্গে কথা বলে যাচ্ছি, অথচ জানি না তুমি কে। মা, আমার বন্ধু দীপ, তা কতদিনের আলাপ? সেই কলেজ লাইফ থেকে। চাকরি বাকরি কিছু করো? আগে না, চেষ্টা করছি। আজকাল নেতা মন্ত্রীদের মোটা টাকা ঘুষ না দিলে চাকরি পাওয়া যায় না। ও, সেই জন্য বুঝি একটা বেকার বাউন্ডুলের ছেলের সঙ্গে ঘুরে সময় নষ্ট করছো। মাসিমা, মা তুমি কিন্তু ওর সামনে আমাকে অপমান করছো। তুমি চুপ করো, আমি তোমাকে কোনো জিজ্ঞেস করিনি, তোমাকে কোনো উত্তর দিতে হবে না। তা তোমার বাড়িতে কে কে আছেন? মা, বাবা, ভাই, বোন? বাবা আমাকে ছোটবেলায় ছেড়ে চলে গেছেন, কিছুদিন হলো মাও স্বর্গে গেছেন। আমার ভাই বোন কেউ নেই। পৃথিবীতে শুধু আমি একা, শুধু একা। বুঝলাম, চলো তোমাদের না মাসিমা, আজ আমার তাড়া আছে, এখন আমাকে ওই দুয়ারে সরকারের লাইন দিতে হবে। খাও। আমার বাড়ি থেকে কেউ শুধু মুখে ফিরে যায় না। মাসিমা, মা, রাজ, তুই তো জানিস আমার এত বড় বিজনেস আমি একা সামলাতে পারছি না, তাই আমি চাই তুই বিয়ে করে সংসারী হ বাবা, তুই বিয়ে করে সংসারী হ। মা। আমার বয়স হচ্ছে, সব বাবা মায়েরা যা স্বপ্ন দেখে আমিও তাই দেখছি, তাই আমি চাই তুই বিয়ে কর বাবা, তুই বিয়ে কর। অসম্ভব মা। কেন অসম্ভব কেন? এই বিষয় সম্পত্তি, বিজনেস, প্রপার্টি সবকিছুই তো তোর। বিষয় সম্পত্তি, বিজনেস, প্রপার্টি, মা মাগো ওইসব আমার ভালো লাগে না মা, ভালো লাগে না। আমার শুধু ভালো লাগে গান। গান? এই ভালোবাসা তোমাকেই পেতে চায়, এই ভালোবাসা তোমাকেই পেতে চায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। ভালোবাসা তোমাকেই পেতে চায়, এই ভালোবাসা তোমাকেই পেতে চায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে, কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে, সেই আসলে দিন কাটাতে মন শুধু চায়, সেই আসলে দিন কাটাতে মন শুধু চায়। এই ভালোবাসা তোমাকেই পেতে চায়, এই ভালোবাসা তোমাকেই পেতে চায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। দারুণ দারুণ দারুণ। দেখি তুমি। আমি তোমার গাওয়া সব কটা গান আমার পেন ড্রাইভে লোড করে রেখেছি রাজদা। তোমার মেশিনে ফাটা বলি কেটে গেছে কে? না লালা আমার মুখে হরি হরি গলায় তুলছি মাল্লা, মথুরা থেকে বৃন্দাবন চলে আমার লীলা, আর আমার সাথে যে বিরোধ করে তোর করে দিয়েছে ওরে যাত্রা মালা।
ধাত রেখেতে ধা, ধাত রেখেতে ধা, ধাত রেখেতে ধা। এই বাঁকা ছড়ি নিয়ে না আমি গয়া কাশি বৃন্দাবন সব বেরিয়ে এসেছি। এই নলে হাতে আমি কাতালে বাজাই আর এই কাপা কাপা পায়ে ধেই ধেই করে নাচতে নাচতে বলি আমার এই হলি নাম যাবে ধাতে গো। আমি হেলে দুলে যাবো ছাতান খাতে, আমি হেলে দুলে যাবো ছাতান খাতে। আমার এই হলি নাম, আমার এই হলি নাম যাবে দিন খাতে গো, এই হলি নাম যাবে দিন খাতে গো। হেলে দুলে যাবো ছাতান খাতে, আমি হেলে দুলে যাবো ছাতান খাতে, আমি হেলে দুলে যাবো ছাতান খাতে। কে কে আপনি? এই দিদি, দিদি পরিচয়টা করিয়ে দেন না রে দিদি, পরিচয়টা আমার দিদি লজ্জা পেয়েছে, লজ্জা পাবেন না কেন? আমার দিদি কত বড় লোক বাড়ির বউ, আর আমি দিদির ভিখারি ভাই, তার উপরে আবার হ্যান্ডিক্যাপ। আর পাঁচটা মানুষের মতো আমি সোজা হয়ে হাঁটার চেষ্টা করি, কিছু পারি না। তোমরা তো জানো দেশের বুকে ফোনিয়ে আমফান আইলা মান্থা কত ঝড় বয়ে গেল, মরিনি। দেশের বুকে কত ভাইরাস এলো, তবুও মরিনি। ওই আহমেদাবাদ প্লেন দুর্ঘটনা, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় কত মানুষ মরে গেল, আমি মরিনি। কেন মরিনি আমি? কেন মরিনি কেন? মামা এই জন্যই মরিনি, এই জন্যই মরিনি। তোর মুখ থেকে মামা ডাকতে শুনবো বলেই মরিনি। ভাগনা যে ভাগনা, আমার কত বছর পর তোকে দেখলাম বলতো। আমি যখন তীর্থে গেছিলাম তখন তুই এই এতটুকু, আমাকে চুনমুনিয়ে না থাকারই কথা। তবে জানিস ভাগনা, এত বছর পর তোর মুখ থেকে মামা ডাকটা শুনে না পুরোটা আমার একেবারে জড়িয়ে গেল। মামা রাজ, আমার দিদি, ও দিদি রাগ করি আমার সাথে একটু কথা বলছে না। কেন জানি না, কেন জানি না। তোকে ছেড়ে তীর্থে গেছিলাম বলে অভিমান, নাকি আমার পরিচয়টা সবার সামনে দিতে লজ্জা পাচ্ছে? তবে তবে আমি কিন্তু সব লজ্জার মাথা খেয়ে তোর মুখ থেকে মামা ডাকতে শুনবো বলে পাকাপাকি ভাবে, পাকাপাকি ভাবে। এই সান্নাল বাড়িতে থেকে গেলাম। রাজ, মা আমি তোর মোবাইলে কতগুলো পাত্রীর ছবি পাঠিয়েছি, এর মধ্যে কোনটা তোর পছন্দ সেটা তুই আমাকে জানিয়ে দিস। আর দীপ খাবে এসো। এই! দেখি দেখি রাজ, তোর মোবাইলটা দেখি। আরে বাবা, আমি তো জানি তোর পছন্দ হবে একজন সুন্দরী লাজুক মেয়ে। সুন্দরী লাজুক মেয়ে হবে আমার বউ। দীপ এখন মোবাইলের হোয়াটসঅ্যাপে মেয়েদের ছবি দেখছে। একটি মেয়েরও ছবি রাজের পছন্দ হবে না, কারণ রাজের হৃদয় হোয়াটসঅ্যাপে অনেক আগেই লোড করা আছে শুধুমাত্র একটি মেয়ের ছবি, আর সেই ছবিটা কোনোদিন ডিলিট হবে না, কখনো না। কিন্তু কতদিন চাপা থাকবে? আমার মনের আগুনটা যে এখনো নেবেনি। অন্নপ্রাশনের সময় সর্বপ্রথম মামার হাতেই ভাত খেতে হয়। কিন্তু কিন্তু আমার পিতৃকুল বলতো তো আমার কাকিমা। তাই তাই কোন কুলটিকা যে আঁকড়ে ধরবো সেটা আমি ঠিক করতে পারিনি। এই জানিস না, তোর বাবা মাকে খুন করেছিল তোর এই কাকা। হ্যাঁ মামা, হ্যাঁ, যেই কাকিমা আমাকে ছোট্টবেলা থেকে মানুষ করে তুলেছে, সেই কাকিমার সিঁথির সিঁদুরটাও যে আজ আমার কাছে একটা জিজ্ঞাসা চিহ্ন। কতবার বলেছি, কাকিমা, ও কাকিমা, তুমি আমার কাকিমা নও, তুমি আমার মা। বলো না মা, বলো না, তুমি আর আমি ছাড়ে বাড়ির বাকি মানুষগুলো মারা গেল কিভাবে? আর কাকা ডেড বডিটা কেন খুঁজে পাওয়া গেল না? কপাল গুনে রে ভাগনা, কপাল গুনে সেদিন তুই খুব বেঁচে গেছিস রে বাবা। হ্যাঁ মামা, হ্যাঁ, সেই কথাটাও যে আজ আমার কাছে একটা বড় আমার ঘড়িটা কোথায় গেল দেখি তো পকেটে।
না 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 পকেটে তো নেই, পকেট। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে, আমি সেই ব্যাগের মধ্যে পার্স আর ঘড়ি একসঙ্গে রেখেছিলাম। তার মানে সেই দাদা বাজবেটা। নো 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 নো, কাকিমা কাকিমা কাকিমা, কেউ কোথাও নেই, কেউ কোথাও নেই। আমি মহাভারতের শকুনি, রামায়ণের খালদেবীর ককটেল বার, নাম আবার নন্দলাল। আজ থেকে 20 বছর আগে, এই সান্ডাল বাড়ির ঠিকুজি কস্ত্রীটা তৈরি করেছিলাম আমি। দিদি, ভগবান তোর কপালে কি সুখ নাই লিখেছে রে দিদি, কি সুখ নাই লিখেছি। স্বামীর উদ্দেশ, অথচ তোর কপালে জল 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 করছে তার দেওয়া সিন্দুর। সন্তান জন্ম না করেও কি সুন্দর তুই সন্তানটাকে মানুষ করে ফেললি। তবে দিদি, যে সন্তানটাকে তুই লালন পালন করে বড় করে তুলেছিস, ও একটা শুয়োরের বাচ্চা। সালা এত বছর পরে এই সান্নাল বাড়িতে এলাম, অথচ সালা কেউ আমাকে পাত্তাই দিচ্ছে না। দিদি, তুই তোর বাসের পর মোটা টাকার সম্পত্তিটা পেয়ে তোর ভাইটাকে ভুলে গেলি রে দিদি, তোর এই ভাইটাকেই ভুলে গেলি। অথচ তোকে এবারের বউ করে আনতে আমাকে মোটা টাকা খরচ করতে হয়েছে রে দিদি, মোটা টাকা। দিদি, আমাকে কষ্ট দিস না রে দিদি, ধর্মে সইবে না। আমি তোর হ্যান্ডিক্যাপ ভাই নন্দলালা। আমার মুখে হরি হরি, গলায় তুলসী মালা, মথুরা থেকে বৃন্দাবন চলে আমার লীলা। আর আমার সাথে যে বিরোধ করে তার করে দিয়ে একেবারে যাত্রাপালা। দিদি, তুই এই সান্নাল বাড়িতে সানাই বাজাবার স্বপ্ন দেখছিস? দেখ, যত পারিস দেখ, তবে একটা কথা মনে রাখ দিদি, তোর এই ভাই নন্দলালা হাজির। তবলাটা কিন্তু আমি বাজাবো রে দিদি, আমি। ধা কেটে ধা, প্রগতি আমার ছোট মেয়ে, ও যেন আজকাল কেমন হয়ে গেছে। আমার বড় মেয়ে ভালোবেসে বিয়ে করে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর আমার ছোট মেয়েটা সেই সকাল থেকে বেরিয়ে যায়, আমাকে বলে কিনা কি এক কোম্পানিতে চাকরি করছি, কত কষ্ট করে সংসার চালাচ্ছে। আজ কয়েকদিন ধরে দেখছি একটা জেন্টস হাত ঘড়ি নিয়ে পড়েছে। আরে বাবা, আজকাল ঘড়িতে কেউ টাইম দেখে? আজকাল ঘড়ির কোনো মূল্যই নেই। আছে মা, আছে। এই ঘড়িটা যার, তার কাছে ঠিক মূল্য আছে। তোর হাতের এই ঘড়িটা কার? এই ঘড়িটা যার, সে হয়তো আমার মতো রেডিওতে গান শুনতে শুনতে পোস্ট অফিসে চিঠি পোস্ট করে, নয়তো বাপ ঠাকুরদার পুরনো ঘড়িতে সময় দেখে। আমাদের সংসার এখন দুঃসময় রে মা। জানি মা, জানি তো। তাই তো আমার একটাই প্রশ্ন, কেন আমাদের সংসারে এত অভাব? কেন আমাকে সকাল থেকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়? আরে মা, আমার
যে সব সময় ভয় হয়। ও মা, তুই কোনো অন্যায় করিস না তো? মাগো, তোমার মেয়ে আর ছোট্ট নেই গো মা, সে বুঝতে শিখেছে। তোমার বড় মেয়ে তো আমাকে ভালোবাসাকে উপেক্ষা করে আদর্শতাকে বিয়ে করে এই বাড়ি ত্যাগ করেছে। পূর্ণচ্ছেদ করেছে। মা, তোর দিদি পৌলমী আমার ভালোবাসায় টেনে দিয়েছে সম্পূর্ণ পূর্ণচ্ছেদ। সেই জন্য তো কোনো জায়গা নেই এই মাতৃভান্ডারে, শুধু তোর দিদির জন্য। কিন্তু এই মহেশতলা বস্তিতে দিদিকে সবাই কত ভালোবাসতো মা। কিচ্ছু করার নেই মা, কিচ্ছু করার নেই। মা বাবা তাদের সন্তানদের যত আদর যত্ন দিয়ে স্নেহ করে বড় করুক না কেন, আইনের খাতায় সেসব অতীতের ভালোবাসা কোনো মূল্য নেই গো মা। প্রেমিক প্রেমিকারও যদি নিজের মতে বিয়ে করে, সে বিয়ে আটকানো কারো ক্ষমতা নেই মা, কারো ক্ষমতা নেই। ওরে মা, আমি সব ভালোবাসা জমিয়ে রেখেছি শুধু তোর জন্য রে মা, শুধু তোর জন্য। জানি মা, জানি জানি দিদি বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু আমি তো আছি গো মা। আমি তোমার সব দুঃখ কষ্ট দূর করে দেব। ও মা, বল মা গো, এবার সব রাগ অভিমান ভুলে যাও না মা, ভুলে যাও। কি করে ভুলে যাব? আমার যে সব সময় ভয় হয় তুই সেই সকাল থেকে বেরিয়ে যাস বলে। আমাকে নিয়ে চিন্তা করে কোনো কারণ নেই গো মা। আমি তো একটা সামান্য বস্তির মেয়ে, সাধারণভাবে জীবন কাটাতে আমি ভালোবাসি জানো মা। মা, মাঝে 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 শৈশবের দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে করে, জানি আর কোনোদিন ফিরে যাওয়া হবে না। স্কুল যাওয়ার আগে পাড়ার 5টা বন্ধুদের সঙ্গে ওই পুকুর ঘাটে স্নান করা, সাঁতার কাটা, তারপর বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলা, সীতাহরণ খেলা। আর বাবার সঙ্গে কোনোদিন গলা মিলিয়ে গাইতে পারবো না প্রগতি। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও প্রগতি। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। ওই আকাশ যদি পায় আমার বড় প্রিয়। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। পাল্টে গেছে, পাল্টে গেছে। তোর বাবা মৃত্যুর পর এই সংসারের মানচিত্রটা পাল্টে গেছে। তোর বাবা মারা যাওয়ার পর পরের বাড়িতে বাসন মেজে কাপড় কেচে আমি তোকে মানুষ করেছি রে মা, আমি তোকে মানুষ করেছি। কিন্তু এখন আমার ভয় হয় তোর এই হাতের ঘড়িটা তোর ঘুম কেড়ে নিয়েছে। এই ঘড়িটা যার, তাকে তুই ফিরিয়ে দিয়া। ও মা, কি করে দেবো বলে তো, কি করে দেবো? এই ঘড়িটা যারা, আমি তো তার নাম ঠিকানা কিছুই জানি না। ঠিকানা আমি জোগাড় করে দেবো। তার আগে বলো, ঘড়িটা তুমি কোথায় পেয়েছো? ঘড়িটা কোথায় পেয়েছি সেটা বড় কথা নয় তো, বড় কথা হলো এই ঘড়িটা যার তাকে ফেরত দেওয়া। মা, ও মা, এসো এসো, দেখো মা, দেখো এই ঘড়িটা ভালো করে দেখো মা। ঠিক ঠিক একই রকম ঘড়ি পড়তো তোর বাবার বন্ধু রজতা বাবু। তোর বাবা বদলি হয়ে যাওয়ার পর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আমি খুঁজে পাবো মা, আমি খুঁজে পাবো। যখন বলে আমার বাবার বন্ধু, অন্তত তিনাকে একটা ধন্যবাদ তো আমি জানাবোই। অবশ্যই, এটা তোমার কর্তব্য। দেখি দেখি ঘড়ি দেখি। হ্যাঁ, এই তো, এই তো সেই ঘড়ি। দাঁড়া 1 মিনিট, ফোন করে দেখি। দাঁড়াও। হ্যালো ঘড়ি। হ্যাঁ হ্যাঁ, মহেশতলা বস্তি। হ্যাঁ, আর ঠিক সন্ধ্যে 7টায় পেয়েছি প্রগতি, পেয়েছি। ঘড়ির আসল মালিকের ঠিকানা আমি পেয়েছি। পেয়েছো? আমি আগে আইডিয়া করছিলাম এই ওল্ড মডেল ঘড়িটা দেখে, কিন্তু 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 কি করে এইটুকুতে শিওর হবো, তাই তো? আরে বাবা, এই এলাকায় কেবলমাত্র একজনই পরোপকারী ছেলে আছে, সে হলো আমার বন্ধু রাজকুমার সান্যাল। বাড়ি কোথায়? বাড়ি বাড়ি বন পলাশী গ্রামে। কোন পলাশীর গ্রাম? বন পলাশীর গ্রাম। কেন, চেনো নাকি এই গ্রাম? হ্যাঁ, মাত্র একবার গেছিলাম ওই গ্রামে স্কুলে বান্ধবীর সঙ্গে। অসুস্থ বাবা সুস্থ কামনার জন্য আমি গেছিলাম মন্দিরে পুজো দিতে। তারপর মন্দির থেকে পুজোর ফুলে এসে ছুটতে ছুটতে বাড়ি এসে যখন দেখি বাড়ি ভর্তি লোক, বাবার মৃতদেহটা শোয়ানো আছে। তারপর স্কুলের ব্যাগটা আমি ছুঁড়ে ফেলে দিয়ে বাবার বুকের উপর ঝাঁপিয়ে পড়লাম। প্রগতি,
কথা বলছো না কেন বাবা? আমি তোমার মেয়ে প্রগতি বাবা। কথা বলে না বাবা। চুপ কর, চুপ কর মা, তুই চুপ কর। জানো মা, আজ হঠাৎ করে মনে পড়ে গেল সেদিন সে কথা। আমি যাবো মা, আমি যাবো সেই ভদ্রলোকের হাত করে ফেরত দিতে। আমি যাবো বন বলে সেই গ্রামে। বদলে দিয়েছি। একেবারে পাল্টে দিয়েছি। এই শহরে কালচার ঢুকিয়ে দিয়েছি এই গ্রামে। এখন বাগনে রাজের মতি গতিটা আমাকে একটু চেঞ্জ করতে হবে। ওদিকে দিদি তো বাগনে রাজের বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছে, আর ওদিকে দিদি দিদি নয়, ভাগনা জড়িয়েছে একটা ঘড়ি কেলেঙ্কারি দিয়ে। আরে সারা জড়াবি তো জড়া, নেতা মন্ত্রীদের মতো হাওলা গাওলা পশু কেলেঙ্কারিতে জড়া, তা না জড়িয়ে গেছে ঘড়ি কেলেঙ্কারি। কয়েকদিন ধরে দেখছি ভাগ্নে রাজ আর ওই বস্তির মেয়েটা ওই নদীর ধারে আসছে। শালা শালা আজকে সুযোগ, যাই একটা চোখে দাঁড়ালে ঘাপটি মেরে বসে আজ ওদের লীলা ক্ষেত্র দেখবো। লীলা ক্ষেত্র শালা কি ঘন জঙ্গল বাইরে, কি ঘন জঙ্গল। বাপরে বাপ, শালা কত বড় বড় মশা দেয়। শালা স্যালাইন দিচ্ছিস? হোক দে দে দে, যত পারিস দে, যত পারিস দে। আমি শালা ছাড়ছি না, যাই ঘাপটি মেরে বসে থাকি ওই ঝোপটার ধারে। তুমি বিশ্বাস কর প্রগতি, আমি ঠিক তোমার মতো একজন ডেসপারেট মেয়েকে খুঁজেছিলাম যাবে সান্নাল বাড়ির কোনো লোক। সেদিন সে ঘটনার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো রাজ। আমার বন্ধু দীপ তোমার সম্পর্কে আমাকে সবকিছু বলেছে। তুমি চাকরি পানি বলে নিজের সংসারকে বাঁচানোর জন্য সব কাজ করতে। তুমি আর একবার ভেবে দেখো রাজ। আমি কিন্তু ভেবে চিন্তে ডিসিশন নিয়েছি আমি ম্যাডাম। যে তোমার কাছে অপরাধী রাজ। না প্রগতি না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। প্রগতি প্রগতি তোমার সঙ্গে কথা বলে আমি এটুকু বুঝতে পেরেছি তুমি অত্যন্ত সৎ এবং সাহসী মনের মেয়ে, তাই তোমাকে আমার প্রয়োজন। রাজ! আমার তো বাবা মা নেই, কাকিমা, কাকিমার কাছে মানুষ আর কাকা সেই কবে থেকে নির্দেশ, কিন্তু কিন্তু ওনাদের আশীর্বাদের হাত সব সময় আমার মাথার উপর রয়েছে। তাই তো আমার বাবার প্রিয় হাত ঘড়িটা আমাকে তোমার কাছে এনে কিন্তু আমার দিয়েছে। যে সে সাহস নেই রাজ। আমি সাহস আমার জীবনে যে বর্ষাকাল, আমি বসন্ত এনে দেবো, সেই বসন্ত উৎসবে দুজনে মেতে উঠবো। কিন্তু আমার মতো সামান্য বুঝতে মেয়ে স্বপ্ন দেখা যাবো। ভুলকে আমি ফুল করে ফুটিয়ে তুলবো। তোমার মতো একটা সামান্য বস্তির মেয়েকে আমি আমার ভালোবাসার ফুলদানিতে সাজিয়ে রাখবো। ভালোবাসা প্রগতি এবারে সিংহের উচ্চতার যে অনেক, তাকে জয় করার যোগ্যতা মানে তোমার অনেক যোগ্যতা প্রগতি। তাই তো মাত্র 7 দিনের পরিচয় তোমাকে আমি আমার মনের মণিকোঠায় বসেছি। রাজ, তুমি আমার বাবার ঘড়িটা ফেরত দিয়ে কৃতজ্ঞতা জানিছো, তাই তোমার প্রতি মুগ্ধ। তাই তো আমার কানে প্রতিটা সুর তাল লয় সব তোমাকে ঘিরে রাজ। আমি তোমাকে যতই দেখছি আমি যেন স্বপ্নে দেশে হারিয়ে যাচ্ছি। এই প্রগতি, রাজ, আমি তোমার ছাড়া বাঁচবো না। রাজ। ইউ আর মাই লাইফ, ইউ আর মাই হার্ট, ইউ আর মাই উগ্রতি, আই লাভ ইউ প্রগতি, আই লাভ ইউ, আই লাভ ইউ, I love you too, রাজ। প্রগতি। ऐसे दीवाना रे, देखने कहीं मैंने इसलिए ऐसे दीवाने पे देखने कहीं मैंने इसलिए जाने जाना दीवाना रख दिया तेरा नाम, रख दिया आना, रख दिया तेरा नाम, रख दिया। मेरा नाम दिया
वफा जिंदगी में कभी अब न होंगे जुदा आश दीवानगी जिंदगी कहीं जाने सारा दीवाना मेरा नाम दिया मेरा नाम रख दिया नाम रख दिया मेरा नाम रख दिया मेरा नाम रख दिया मेरा नाम रख दिया ওরে বাবা ওরে বাবা কি মশা যে বাবা কি মশা ওরে ছালা ডেঙ্গি টাইফয়েড ম্যালেরিয়া কোনটা হবে বল দেখিনি ভাগ্নে আমি তো মনে হয় ডেঙ্গি দেখি মামা তুমি হাসপাতালে বেড বুক কর। কার জন্য? আমার দিদির জন্য কেন কাকিমা কি হয়েছে আইনি আইনি তবে এবারে হবে তোদের এই গুপ্ত প্রেমের কথা শুনে আমার দিদি শরীরে কাপড়ে দিয়ে জ্বর আসবে কেন কেন ও দিদি করতে পারবে না। ও দিদি দিদি রে তোর কি সর্বনাশ হলো রে তোর কি সর্বনাশ হলো পরে ছেলেকে মানুষ করতে গিয়ে মামা লজ্জা পেয়েছে লাজুক মেয়ে কোথা কাজে আরে বাবা আমার তো নার্ভের প্রবলেম তুমি কাঁপছো কেন গো মা মামা আমি ওই শকুনিয়া কালনামের মতো মামা নই গো আমি হলাম ইন্টারনেট যুগের ফেসবুক মামা আচ্ছা আচ্ছা মা তুমি ওই মামা ভাগ্নে সিনেমাটা দেখেছো 19 এপ্রিল দহন গয়নার ভাস্ক আন্তর্জলি যাত্রা মামা দেখনি না না দেখিনি সিনেমা দেখার কোনোদিন আমার সৌভাগ্য হয়নি একটা বস্তির বাঁকা করে আমি আমার মা থাকি বাড়িতে কেবল নাই নেই মা বিধবা ভাতা পায় তাই ভাগা করে বসে খোলা আকাশের নিচে চাঁদ আমি দেখি কিন্তু চাঁদ ধরবার সাহস আমার নেই প্রগতি প্রগতি তুমি কিন্তু এখানে কোনো ইন্টারভিউ দিতে আসো না একটা কথা তোমার আমার মাঝখানে আমি কোনো থার্ড পারসনকে চাই না আমি কিন্তু শ্রোতা হয়েই তোমার কাছে এসেছি রাজদা এতদিন তোমার গান আমি অনেক শুনেছি কিন্তু একটা কথারও মানে আমি বুঝতে পারিনি কি করে বুঝবে মন দিয়ে শুনলে তবে তো বুঝতে পারবে আমি তো মন দিয়েই শুনতে চেয়েছিলাম তোমার কথাগুলো কিন্তু আজ পর্যন্ত আমি তোমাকেই বোঝাতে পারিনি যে আমি কি গান শুনতে চাই দেখো আমার গান শেখাবার পদ্ধতিটা অন্যরকম তাই তুমি আমার কাছে গান শেখার চেষ্টা না করে অন্য কোনো গানের শিক্ষক খুঁজে নাও যাই চলো আমার তো ফাটা কপাল আমারই কপালে একটাও মাল নেই ভাগ্নে রাজের কপালে দুটো মা তুমি এমন গান শেখা আমি জানি তোমাকে অর্কেস্ট্রা যে গাওয়াতে পারি ওই হারমোনিয়াম তানপুরা দিয়ে গান গাইলে আজকালকার দিনে শ্রোতারা নাচে না মা হয়তো নাচাতে হলে আমার পেট ঢাকা জামা নয় গো মা পেট কাটা জামা টাইট ফিটিং জিন্স প্যান্ট পরি মাইক্রোফোনটা ধরে কেমন দিলিয়ে 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 এমন গান গাইতে হবে দেখবি শ্রোতারা সব নেচে যাবে আমার দেরি কোন থেকে একটা ভালো থেকে গান ধরতো होश ना खबर है एक शासर है होश ना खबर है एक शासर है तुमसे मिलने के बाद दिल भर हाँ तुमसे मिलने के बाद दिल भर हाँ दिल भर दिल भर हाँ दिल भर तू मेरा
অর্থনগ্ন পোশাক পরে অশ্লীল ভাবে নাচছে এক যুবতী। আর তাই দেখে একদল যুব সমাজ এক প্যাক মদ গিলে উদ্দাম নৃত্যে মেতে উঠেছে। বলি এটাই কি আমাদের ভারতবর্ষ? ওই তুই কে যা? আমি হ্যারিকেন পাগলা রে, হ্যারিকেন পাগলা। কে আপনি? আপনাকে তো চিনলাম না। এই চিনবি কি করে রে? চিনবি কি করে? তোদের বাড়ি থেকে এই হ্যারিকেন আছে, থাকলেও না আছে বাতি, না আছে কাঁচ। আসলে কাঁচের মতো তোদের মনটা নেই রে। তাই তো তোদের সবাইকে দেখে আমার কবিতার কয়েকটা লাইন মনে পড়ে গেল। তাই তো আমাকে জোরে জোরে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, তেলের শিশি ভাঙলো বললে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। এই তোরা দেশকে ভাগ করতে জানিস, বাবা মাকে ভাগ করতে জানিস, কিন্তু ভাই হয়ে ভাইয়ের খাবারটা না ভাগ করে খেতে পারিস না, খেতে পারিস না। ওই 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 তুই কে যা? এ? তোকে খুব চিনে চিনে লাগছে। আমি শুনে হাসি, আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে, আমি আজ চোর বটে। আপনার কথাগুলো রহস্যজনক মনে হচ্ছে, সত্যি করে বলুন তো আপনি কে? আমি আফ্রিকার জঙ্গলে লুপ্ত হয়ে যাওয়া ডাইনোসরের জীবাশ্ম। আমি কংক্রিটের দেওয়াল ভাঙা বুলডোজার। আমি ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ ওই কাশ্মীর। আমি আহমেদাবাদের প্লেন অ্যাক্সিডেন্টে অলৌকিক ভাবে বেঁচে যাওয়া বিশ্বাস কুমার রমেশ। এই তোরা টাকার লোভে ভারত মাতাকে বিক্রি করে দিতে ওই চাস? শালা পাগলা তুই শালা আপনি কি বলছিস? আমি চাই কি তো বুঝতে এই বুঝবি কি করে রে? বুঝবি কি করে? বলে এই দেশে কি নিরাপত্তা বলে কিছু আছে? যে দেশে আইনের কলেজে আইনের ছাত্রী ধর্ষিতা হয়, হাসপাতালের ছাদে মহিলা ডাক্তার ধর্ষিতা হয়, সেই দেশে নিরাপত্তা কোথায়? ওই! আমি তো পাগলা রে পাগলা, ঠিকানাহীন পথ জানি। তাই আমি খুঁজছি আমার আসল ঠিকানা। ওই যে বললাম নিরাপদ আশ্রয়। বাবা তুই একদম ফাইনাল না করে যা তো বাবা যা যা যা। এই যাচ্ছি রে যাচ্ছি। ওই! তোর পা থেকে কোমর পর্যন্ত একটা কুমিরের মতো, আর কোমর থেকে মাথা পর্যন্ত একটা হিংস্র হায়নার মতো। তোমারে বধিবে যে গোকুলে বাড়ি ছেছে। এই করছো তোমরা কারা গো? এসে গেছে এই নিরাপত্তাহীন দেশে সমাজ বিরোধীরা পিস্তল হাতে এসে গেছে। এই এই তোমাদের উদ্দেশ্য কি গো? আমরা এসেছি ওই মেয়েটাকে তুলে নিয়ে যেতে। ওই রাম, যা তুলে নিয়ে আয়, তুলে নিয়ে আয়। ছেড়ে দাও আমাকে, রাজ বাঁচাও, বাঁচাও রাজ, বাঁচাও রাজ, রাজ আমাকে বাঁচাও। না না না, এইভাবে এইভাবে অপমানিত হয়ে আর বেঁচে থাকা যায় না। দিনের পর দিন পৌলমীর অত্যাচার জন্য বেড়েই চলেছে। বাড়ির বউ হয়ে সে যেভাবে চলাফেরা করে তা আমার পক্ষে কিছুতেই মেনে নেওয়া সম্ভব নয়। আমি যে তার স্বামী, তার এতটুকু মর্যাদা সে আমায় দেয় না। প্রতি পদে পদে সে আমাকে অপমান অসম্মান করে। এই যে স্বামী দেবতা, তোমার না বলেছিলাম প্রত্যেকদিন সকালবেলা ঘরদোর পরিষ্কার করে আমার কাপড়গুলো কেচে দিতে, আর তা না করে বসে বসে হারে গুণ ধরাচ্ছ। আমি তো করতে চাই, কিন্তু বাবা যে বারণ করেন। কেন বারণ করবে? ও তুমি খোড়া বলে? আহারে তোমার পান হই খোড়া, হাত দিয়ে কাজ করতে অসুবিধে কোথায়? হাত দুটো তার নুলো হয়ে যায়নি? হ্যাঁ, হাত দুটো যদি সত্যি আবার ঠিকঠাক কাজ করতো তাহলে তুমি কিন্তু খুব বিপদে পড়ে যেতে পৌলমী। মানে আমি বিপদে পড়বো কেন? কি
বলতে চাইছো তুমি? সব সময় তুমি আমাকে অপমান করো। স্ত্রী হয়ে স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা তো দূরের কথা, প্রতি পদে পদে তুমি আমাকে অপমান অসম্মান করো কেন? এটাই কি আমার প্রাপ্য? একজন অকেজ অক্ষম স্বামী তার স্ত্রীর কাছ থেকে এর চেয়ে বেশি আশা করা উচিত নয়। আর সেই জন্যই তো আমি বললাম, সত্যি যদি আমার এই হাত দুটোয় ক্ষমতা থাকতো, তাহলে এই হাত দুটো দিয়ে তোমার কি করতে বলো? কি করতে? এই হাত দিয়ে তুমি আমায় মারতে নাকি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে? মোটেও নয়, বরং এই হাত দুটো জোড়া করে তোমাকে করজোরে নমস্কার জানিয়ে বলতাম, ওগো ওগো আমার সহধর্মিনী, আমাদের ছাত্র জীবনে ওই 3G 4G 5G নেটওয়ার্ক ছিল না, ছিল পিতাজি মাতাজি গুরুজি, যাদের একটা থাপ্পড়েই আমাদের সব নেটওয়ার্ক চালু হয়ে যেত। আমার মনে হয় তোমারও ঠিক সেই রকম একজন পিতাজি মাতাজি গুরুজির প্রয়োজন, যাদের একটা থাপ্পড়েই তোমার ফুল নেটওয়ার্ক চালু হয়ে যাবে। এই একদম নির্বাদের মতো কথা বলবে না। কেন গো কেন? ওই টিভি সিরিয়ালের সত্য ঘটনার মতো পর পুরুষের প্ররোচনায় স্বামীকে খুন করবে না? আদর্শ নির্বোধকে চেনা যায় তার মুখ আর গল্প শুনে, আর জ্ঞানীকে চেনা যায় তার নীরবতার মধ্যে দিয়ে। তোমার কথাতেই তোমার আসল পরিচয়টা পাওয়া যায়। কি বলতে চাইছো তুমি? মেয়েরা অসহায় অবলা বলে যা খুশি তাই করবে। ও বলা তা বলো বলো হে অবলা নারী, আর কি করলে তুমি খুশি হবে বলো? জানো পৌলমী, অ্যাক্সিডেন্টে পাটা পঙ্গু হয়ে যাবার পর তোমার কাছ থেকে একটা শিক্ষা আমি পেয়েছি। তা কি শিক্ষা পেয়েছো স্বামী দেবতা? তোমার মতো মেয়ের সঙ্গে কথা কম বলা উচিত, আর হাজার অপমান করলেও তোমার উপর রাগ করা উচিত না। তবে এটাও ঠিক, নিজেকে ছোট না ভাবা আর নিজের সম্মান নিজে রাখতে জানা উচিত। আর কেউ যদি জীবন থেকে চলে যেতে চায়, তাকে চলে যেতে দেওয়া উচিত। এই তোমার এত বড় বড় কথার জন্য তোমার সঙ্গে আমার এত ঝামেলা। ঝামেলা হলে সরে যাব। এবার থেকে তুমি অপমান করলে এক গাল হেসে দেব, আর মানুষকে আপন ভাবা বন্ধ করে দেব। মনে হয় যতটা বোকা থাকবো ততটাই ভালো থাকবো, জানো, এই জীবনটা সুন্দর হবে। দাদা এখানে দাঁড়িয়ে স্বামীর সাথে ঝগড়া করছিস, ওদিকে যে বিরাট ঘটনা সেটা কি জানিস? এই সোনিয়া, কোথায় কি ঘটনা ঘটেছে রে? বৌদির বোন প্রগতিকে গুন্ডারা হঠাৎ তুলে নিয়ে গেছে। পৌলমী শুনছো? আরে সোনিয়া কি বলছে? তোমার বোন নাকি কিডন্যাপ হয়েছে। অত খোঁজের আমার দরকার নেই। তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম বলে আমার মা আমার সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে দিয়েছে, অতএব তাদের কথা ভাববার সময় আমার নেই। পৌলমী, তোমার মা না হয় অন্যায় করেছেন, কিন্তু ছোট বোনটা তো কোনো ভুল করেনি। অবশ্যই করেছে, নিজেকে শিক্ষিত মনে করে আমাকে জ্ঞান দেয়, বলে কিনা ভাগ্য করে শিবের মতো স্বামী পেয়েছিস। এর পরে ওদের সঙ্গে সম্পর্ক। হ্যাঁ, কিন্তু বৌদি সে তো তোমার বোন, বোনের এত বড় সর্বনাশ তুমি। যারা আমার কেউ নয় তাদের কথা ভাবতেও আমি চাই না। আচ্ছা, তুমি কি দিয়ে তৈরি বলতে পারো? রক্ত মাংস না কাঠ পাথর? এই একদম বাজে কথা বলবে না। তোমার মতো একটা ফালতু ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম বলে আমার মা আমার সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়েছে। কিন্তু এটা তো আমি চাইনি পৌলমী। আমি তো তোমাকে বিয়ের আগেই বলেছিলাম যে ওইভাবে পালিয়ে গিয়ে বিয়ে আমি করতে পারবো না, কিন্তু তুমি সেদিন জেদ করেছিলে, আর সেই জন্যই তো মায়ের কাছে আমরা অপ্রিয় হয়ে গেলাম। সারা জীবন আমি অপ্রিয় হয়ে থাকতে চাই। মা বোনকে ত্যাগ করেছি, এবার তোমাকে আমি ত্যাগ করব। বৌদি আমাদের বাড়িতে কুকুর বেড়ালের কিছু হলে তার জন্য আমরা চিন্তা করি, আর প্রগতি যে তোমার বোন। চুপ! এ ব্যাপারে তুমি একদম নাক গলাবে না। এই অভাবের সংসারে আমি আর থাকবো না। বৌদি কি আর করবে বলো, আপাতত এই অভাবকে সঙ্গী করেই আমাদের জীবন কাটাতে হবে। তার সম্ভব নয় গো। আমার নিজের রাস্তা আমি নিজেই খুঁজে নিয়েছি। আমি একটা ভালো চাকরি জোগাড় করেছি, অনেক টাকা মাইনে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ওখানে আমি জয়েন করব। না, আমি তোমাকে চাকরি করতে দেব না পৌলমী। ইম্পসিবল। তুমি ভাবলে কি করে তোমার কথা আমি শুনবো? আচ্ছা তোরা কি বা ঝগড়া থামাবি?
বৌদি তুমি এবার একটু চুপ করো। তার আগে তুমি তোমার দাদাকে চুপ করতে বলো। আমার লাইফটা স্পয়েল করে দিয়েছে। ওকে বলে দাও আমার ব্যক্তির স্বাধীনতা হস্তক্ষেপ যেন না করে। ভালো কাজে বাধা দেবার স্বভাব আমার নেই পৌলমী, কিন্তু বাড়ির বউ হয়ে তুমি যা খুশি তাই করবে। পাড়া প্রতিবেশীরা আমাকে দেখে বিদ্রুপ করবে, স্বামী হয়ে আমি তা কিছুতেই মেনে নেবো না। ইনকাম করে এনে আগে বউয়ের সব কাল্লাতে মেটাবে, তারপর স্বামিত্ব ফলাবে, বুঝেছো? তোমরা যা আরম্ভ করেছো, এবার পাড়ার লোকেরা তোমাদের মুখে এসে থুতু দেবে। দীনবন্ধু মাস্টারের পরিবারের মান সম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে। মান সম্মান আর কিছু আছে রে সোনিয়া? আগে গ্রামের প্রত্যেকটা মানুষ আমাদেরকে কত সম্মান করত। আমার বাবা দীনবন্ধু মাস্টারের নাম শুনলে মানুষ ভক্তি শ্রদ্ধা করত, কিন্তু এখন আর করে না। জানিস সোনিয়া, অ্যাক্সিডেন্টে পাটা পঙ্গু হয়ে যাওয়ার পর আমি কয়েকটা টিউশন জোগাড় করেছিলাম, কিন্তু কিছুদিন পরেই ওই বাচ্চাদের গার্জেনরা তাদের বাচ্চাদেরকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে অন্য এক মাস্টারের কাছে ভর্তি করে দিল। আর তারা কি বললো জানিস? বলল যে ফ্যামিলিতে ছোট লোক পরিবারের মতো দিনরাত ঝগড়া বিবাদ অশান্তি লেগে থাকে, সেখানে আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চারা কি শিক্ষা পাবে? তুই বলতে পারিস সোনিয়া, এখন আমি কি করব? এখন আবার ঠিক কি করা উচিত? না না, আমি তো পুরুষ মানুষ, আমাকে তো এভাবে ঘরের কোণে বসে থাকলে হবে না, আমাকে উপার্জন করতেই হবে, তা না হলে পরিবারের সদস্যরা আমাকে ক্ষমা করবে কেন? তাই আমি ভাবছি আমি না এবার থেকে ওই ট্রেনের কামরায় গান গেয়ে গিয়ে ভিক্ষে করব। ও বাবুরা, ও মায়েরা, ও বন্ধুরা, আমি পঙ্গু মানুষ, আমাকে দুটো ভিক্ষে দিন গো, আমাকে দুটো ভিক্ষে দিন। দাদা শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের কথা, পিঠের পাজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের কথা, পিঠের পাজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো, এ বাবুরা, আমাকে দুটো ভিক্ষে দিন রে, আমাকে দুটো। এখানে আকাশ নেই, এখানে বাতাস নেই, এখানে আকাশ নেই, এখানে বাতাস নেই, এখানে অন্ধ গলির নরকে মৃত্যুর ভালোবাসা। শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের কথা, পিঠের পাজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো, শোনো বন্ধু শোনো। দাদা, এই দাদা, এত দুঃখ কষ্ট নিয়ে তুই বেঁচে আছিস কি করে রে? আরে তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো। এই অভাবের সংসারে আমি আর থাকবো না, তাই আমি ঠিক করেছি এ বাড়ি থেকে আমি চলে যাব। পৌলমী! ভিক্ষে করে এনে পেট ভরানো যায়, কিন্তু বউয়ের সব কাল্লাত মেটানো যায় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমি ডিভোর্স দেব। আমাদের দেশের আদালতগুলো চলছে এখন শুধু ডিভোর্সের মামলায়, অথচ আমাদের মা কাকিমাদের আমলে ওই ডিভোর্স বলে কোনো শব্দই ছিল না। একটা মেয়ে তখনকার দিনে ডিভোর্সি হলে সে লজ্জায় রাস্তায় বেরোতে পারতো না, আর এখন তো ডিভোর্সটা ওই জামা কাপড় বদলানোর মতো হয়ে গেছে। জামা যেমন পুরনো হয়ে গেলে তাকে বদলে ফেলে নতুন জামা কিনে পরতে হয়, জুতো যেমন ছিঁড়ে গেলে তাকে বদলে ফেলে দিয়ে আবার নতুন জুতো কিনে পরতে হয়, ঠিক তেমনি এই স্বামীও পঙ্গু অকেজো হয়ে গেলে এই স্বামী বদলে ফেলে এই সব মেয়েরা আবার নতুন স্বামী জুটিয়ে ফেলবে। এই, একদম বাজে কথা বলবে না। বাজে কথা নয় গো, বাজে কথা নয়, আইনটা তো তোমাদের পক্ষে। আরে যাও থানায় গিয়ে 498 কেস দিয়ে আমাদের গোটা পরিবারটাকে হাজতবাস করাও, তবেই তো আসল নাটকটা জমে উঠবে। বৌদি, বৌদি মাথা ঠান্ডা করে ঘরে চলো।
দেখো চারদিক থেকে পাড়া লোকেরা শুনছে আর মুখ টিপে টিপে হাসছে। লজ্জা লজ্জা লজ্জা। এই লজ্জা নিয়ে আর পাড়ায় বাস করা যায় না। পৌলমী, পৌলমী, আমি তোমাকে অনুরোধ করছি পৌলমী, পুরনো সব কথা ভুলে গিয়ে তুমি এবার আগের মতো হয়ে যাও পৌলমী, প্লিজ পৌলমী, আমি তোমাকে হাত ধরে অনুরোধ করছি, তুমি আবার আগের মতো হয়ে যাও। তবে রে ইডিয়েট! ও মা, এ তুমি কি করলে মা? স্ত্রী হয়ে স্বামীকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিলে? দিলাম দিলাম দিলাম, কারণ আমি চাই না আপনার ছেলে আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখুক। ও মা, স্বামী স্ত্রীর সম্পর্কটা গাছের ফল নয় মা, চাইলেই তুমি পেড়ে খাবে, কিন্তু না, এত সহজ নয়। তোমরা যদি নির্দোষ স্বামীদের জেল খাটিয়ে শাস্তি দিতে পারো, আমিও ছেলের বাবা হয়ে তোমাদের শাস্তি দেব। সমাজের প্রত্যেকটা বাবাকে নিয়ে আমি একটা আইন তৈরি করব, পাড়ার মেয়েদের দিয়ে আমি তোমাদের শাস্তি দেব। এই মেয়েরাই করবে মেয়েদের বিচার। স্বামীরা অত্যাচার করলে আইন যেমন তাদের জেল খাটিয়ে শাস্তি দেয়, তেমনি স্ত্রীরা অত্যাচার করলে পাড়ার বউয়েরা মেয়েরা লাঠি ঝাঁটা ধরবে, তবেই তো সমাজে সুস্থ পরিবেশ গড়ে উঠবে। আর তোমাকে দিয়ে প্রমাণ করব, স্বামীরা শুধু অত্যাচারী হয় না, স্ত্রীরা অত্যাচারী হয়, ব্যভিচারী হয়। তোমার মতো বদমাইশ বউকে যদি পাড়ার মেয়েরা কান ধরে উঠবস করে শিক্ষা দিতে পারে, তাহলে তোমাদের হাত থেকে আমার দাদার মতো স্বামী, বাবার মতো শ্বশুররা বাঁচবে। তাই তো আজ আমি পাড়ার মেয়েদের ডেকে ডেকে বিচার বসাবো, বিচার। সর্বপ্রথম আমি এসেছি বিআই মশাই। আপনি? আজ আমি সবকিছু ভুলে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, আমি বাইরে দাঁড়িয়ে সব শুনেছি। ও মামা, তুমি এসেছো মা, আমি আর এখানে থাকতে পারছি না মা, এখানে থাকলে দম বন্ধ হয়ে মরে যাব মা, আমাকে তুমি এখান থেকে নিয়ে চলো মা, নিয়ে চলো। মা, তুমি আমাকে চড় মারলে? হ্যাঁ মারলাম, মা হয়ে মেয়েকে উচিত শিক্ষা দিলাম। বিয়েটা খেলা ঘর নয় যে ইচ্ছে মতো চলে, আইন মেয়েদের পক্ষে আছে বলে আদর্শর মতো ছেলের জীবন নষ্ট করার অধিকার তো নেই। আমি অভিভাবকদের ডেকে বলবো, শুনুন শুনুন মেয়ের বাবা মায়েরা, মেয়েদের বিয়ের পর বেশি প্রশ্রয় দেবেন না, তাহলে সংসার টিকবে না। ঠিক আমার মতো গালে চড় মেরে বুঝিয়ে দিন, মানিয়ে যদি চলতে না পারিস তাহলে সংসার করতে এসেছিলি কেন? মা, তুমি ওদের দলে। সংসারটা রাজনীতি নয় যে যে যেদিকে ধান্দাবাজি সেদিকেই চলে যাবে, এখানে যে দায়িত্ব কর্তব্য। তাই মা হয়ে আমি তোমাকে বলছি, তুমি যদি স্বামী সংসার মেনে নিতে না পারো তাহলে এই বাড়ি ছেড়ে তুমি চলে যেতে পারো। আমি আদালতে দাঁড়িয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবো, শুনুন শুনুন ধর্মবতার আমার মেয়ের দোষে সংসার ভেঙেছে, তাকে আপনি শাস্তি দিন, শাস্তি দিন। আমি আপনাকে অনুরোধ করছি, আপনার বড় মেয়েকে ক্ষমা করে দিন। এখন চলুন, আপনার ছোট মেয়ে প্রগতিকে উদ্ধার করার জন্য আমরা থানায় যাই। আমার ছোট মেয়ে প্রগতিকে তোমরা এনে দাও, সন্তান শোকে আমার বুকটা খালি হয়ে গেছে। পৌলমী, তোর জন্য আমার কষ্ট হয় মা, যতই জেদ করে থাকি না কেন, আমি যে মা, মায়ের যে কত জ্বালা যন্ত্রণা একমাত্র মায়েরাই বোঝে, মায়েরাই বোঝে। প্রগতি, তুই ফিরে আয় মা, তুই ফিরে আয়। মায়াবতী কাঁদছে, সন্তান স্নেহ পাগলিনী হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু কিন্তু সবার আগে আমাকে জানতে হবে, ওই প্রগতিকে কিডন্যাপ করলো কে? শালা শালা মালটার উপরে আমার লোক ছিল, কিন্তু শালা তার আগেই কিডন্যাপ। এই শালা তো মারাত্মক। ভেবেছিলাম রাজের বউ হয়ে বাড়িতে এলে সুযোগ বুঝে কোপটা আমি মারবো, কিন্তু শালা তার আগেই কিডন্যাপ।
শালা এ একেবারে জন্ডিস কেস। ওই প্রগতি কিডন্যাপ হয়েছে বলে সারা এলাকায় সরগোল পড়ে গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে, আজ খুঁজে বেড়াচ্ছে তার ভালোবাসার প্রগতিকে। কিন্তু আমি জানি তুই প্রগতিকে গুন্ডা লাগিয়ে তুলে নিয়ে গেছে। দিদি 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 রে দিদি তুই বিশ্বাস কর আমি ধার্মিক মানুষ। আমার নাম নন্দলালা, আমার মুখে হরি হরি, গলায় তুলসী মালা, মথুরা থেকে বৃন্দাবন চলে আমার লীলা। হ্যাঁ, বিড়ালের গলায় তুলসী মালা। তোকে আমি ভালো করে জানি, তুই ছাড়া এই কাজ কেউ করতে পারে না। আমি জানতাম তুই আমাকে সন্দেহ করবি, কিন্তু দিদি তুই বিশ্বাস কর তোর ভাইটা তো খারাপ নয় যে। না, তুই তো গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা, কষ্টি পাথরে যাচাই করা খাঁটি সোনা। তোকে যে চেনে না সে এখনো মায়ের গর্ভে আছে, কিন্তু সাবধান, শুধু তোর জন্য এবারের অনেক কিছু ধ্বংস হয়ে গেছে। আর তুই এবারের কোনো ক্ষতি করিস না, যা, চলে যা। দিদি একটা বছর করে এলাম, তুই আমাকে দাঁড়িয়ে দিচ্ছিস রে দিদি। কিন্তু দিদি তুই বিশ্বাস কর আমি যা কিছু করেছি আমার নিজের ভালোর জন্য করিনি রে। তুই আমার সোনা দিদি, তোরই ভালোর জন্য তো। তুই এবারের ভালোর জন্য যা যা করেছিস, তুই এবারে যে সর্বনাশ করেছিস, তারপরেও এই বাড়িতে আমি আর তোকে জায়গা দেব না। তাই আজই তুই এই বাড়ি থেকে চলে যাবি, যা, চলে যা। দিদি আমার নাম নন্দলাল, তুই কি করে বুঝবি আমার চাই? আমার মুখে হরি হরি, গলায় তুলসী মালা, মথুরা থেকে বৃন্দাবন চলে আমার লীলা। আর আমার সাথে যে বিরোধ করে তার করে কি একেবারে যন্ত্র বলা। ধা তেরে কেটে ধা, ধা তেরে কেটে ধা, ধা তেরে কেটে ধা। এই দিদি তুই যদি আমার হাতে হাত মিলিয়ে চলিস তাহলে এই পৃথিবীতে সুস্থ হয়ে বসতে পারবি। এই সান্তাল বাড়ির পুরো প্রপার্টি আমি তোর নামে করে দেব। সম্পত্তি আমার দরকার নেই, সম্পত্তি আমার দরকার নেই, সম্পত্তি আমার দরকার নেই। আমার দরকার একটু শান্তি। এতদিন ধরে বুকের মধ্যে যে চাপা যন্ত্রণা নিয়ে আমি বেঁচে আছি, আর তোর হাতে হাত মিলিয়ে আমি আর পাপী হতে চাই না। দিদি দিদি রে, দিদি হিসাবটা কেন জানি মিলছে না রে দিদি। দেখ দিদি তুই যদি আমার হাতে হাত মিলিয়ে না চলিস তাহলে কিন্তু তোর ভয়ানক বিপদ। আজ থেকে 20 বছর আগে যে পাপ কষ্ট তুই করেছিস তার মাসুল কিন্তু তোকে গুনতে হবে। সব প্রমাণ কিন্তু আমার কাছে আছে রে দিদি। আমি আজ পুলিশের কাছে সাফাস করে দেবো সব। আমাকে ফাঁসালে তুইও কিন্তু ফেসে যাবি, কারণ সেদিন তোর কথা মতোই আমি কাজ করেছিলাম। তাই আমি মরলে তোকে নিয়েই মরবো। হাসালি রে দিদি তুই আমাকে হাসালি। আমার নাম নন্দলালা, আমাকে ধরিয়ে কোন শালা। নিজে বাচ্চার রাস্তা আমি অনেক আগেই ঠিক করে রেখেছি। ওই তোর বাবা মামানি তোর ভাসুরা যাকে খুনে দায়টা তোর খালি চাপবে। তুই কি চাস যাকে আমি ছেলের মতো ভালোবাসি সেই রাজকে ঠকিয়ে তাকে পথে বসিয়ে তুই তার সব সম্পত্তি গ্রাস করবে? করবো বলেই তো 20 বছর পর আবার এই ঘরে ঘুরে এসেছি। 20 বছর আগে আমি আমার পথের কাঁটাগুলোকে উপড়ে ফেলেছি। এখন ভাগ্নে রাজ সাবালক হয়েছে। ওই সাবালক রাজের সমস্ত প্রপার্টি আমার চাই। কিন্তু এখন আমি কি করব? কোথায় পাবো আমি আমার প্রগতিকে? সর্বক্ষণের মুখটা যেন আমার চোখের সামনে ভেসে উঠছে। চিৎকার করে বলছে, আমাকে বাঁচাও রাজ, আমাকে বাঁচাও, ওরা আমার অত্যাচার করছে, ওরা আমার সর্বস্ব কেড়ে নেবে, আমাকে বাঁচাও রাজ, আমাকে বাঁচাও। আমি বেঁচে থাকতে আমার প্রগতির কোনো ক্ষতি আমি হতে দেবো না। প্রগতিকে আমি খুঁজে বার করবোই। প্রগতি, রাজ তুই একটু শান্ত হ বাবা, তুই একটু শান্ত হ। আমি যে আর পারছি না মা, রাজ, আমি যে আর পারছি না। ওমা, মা গো,
প্রগতিকে আমি খুব ভালোবাসি মা, খুব ভালোবাসি। ওকে ছেড়ে বাঁচবো না মা, ওকে ছেড়ে বাঁচবো না। তোমাকে যে বাঁচতে হবে গো ভাগনা, তোমাকে বাঁচতে হবে, তোমাকে প্রগতিকে খুঁজে বার করতেই হবে। কি তোর ভাগ্য কপাল তোমার, জন্মের পরে বাবা মাকে হারালে, আর বড় হয়ে যাকে ভালোবাসে সেই প্রগতি। তোমার করছি আমার মুখটা মেটে যাচ্ছে গো ভাগনা, তোমার দুঃখে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। হ্যাঁ মামা, হ্যাঁ প্রগতিকে আমি খুঁজে বার করবোই। যে বা যারা আমার প্রগতিকে তুলে নিয়ে গেছে তাদের খুঁজে বার করে এমন শাস্তি আমি দেবো যে সবাই থেকে চমকে উঠবে। ভাগনা বাবা, আমি বুঝতে পারছি না কেন ওদের ওপরে এত আক্রোশ, কেন ওদের গড়ি আগুন। সর্ষের মধ্যে যদি ভূত থাকে, সে ভূত তাড়ানো যে বড়ই কঠিন মামা বাবু। এই যে, তুমি সব কথায় তো পেঁচে পেঁচে বললো কেন দিকে নে, তুমি তো রাজ্যের বন্ধু, রাজ্যের ঘরের ব্যাপারে তোমার নাক গলানো কি দরকার? আমার নাকটা একটু লম্বা মামা বাবু, তাই ফাঁক দেখলে এমনিতেই গলে যায়। আজ আমার মনে হয় তোর বাবা মা মৃত্যুর পেছনে কোনো গোপন রহস্য লুকিয়ে আছে। এই দীপ, আমাকে একটু বলবি রে বাবা, আমার জন্য খুব সন্দেহ হয় রে বাবা, খুব সন্দেহ হয়। হ্যালো, কে, কি বলছেন? আরে তো এ তো মারাত্মক খবর। আচ্ছা প্রগতি সুস্থ আছে তো? ও ও ভালো আছে তো? কি বলছেন? আমার কথা বলছে? হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। এই তোমরা শোনো, প্রগতিকে পাগাচ্ছি। কিন্তু যে ফোনটা করলো তার নামটা তো জানাবো না। দেখি তো, অন্য নম্বর, একবার ফোনটা করে দেখি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আপনি জায়গাটা বলুন। হ্যাঁ জায়গাটা, হ্যাঁ হ্যাঁ আমি আসছি। যাস না, চারিদিকে চক্রান্তের জাল, ওই জালে আমি তোকে জড়াতে দেব না। আমিও যাব তোর সঙ্গে, তুই দাঁড়ারাজ, আমিও যাব তোর সঙ্গে। কি সব ঘটে যাচ্ছে, আমার মতো ভিলেনের মাথায় কিছুই ঢুকছে না। না আমিও যাই। আমার রাজের যদি কিছু হয়, কেউ যদি তার কোনো ক্ষতি করার চেষ্টা করে, আমি কিন্তু তাকে কোনোদিন ক্ষমা করব না। জীবনে লোভের বসে আমি অনেক অন্যায় করেছি, কিন্তু রাজকে ছোট থেকে মানুষ করে নিজের মনে এরা জানতে আমি কখন যে মা হয়ে গেছি আমি নিজেও বুঝতে পারিনি। নিজের গর্ভের সন্তান না হয়েও রাজ্যে আমার ছেলে, রাজ্যে আমার ছেলে, রাজ্যে আমার ছেলে। দিদি মা ছেলের সম্পর্ক হয়ে গেল, কিন্তু এটা তো আমি চাইনি। আমি তীর্থে যাওয়ার সময় দিদিকে বলে গেছিলাম, রাত যতদিন সাবালক না হয় ততদিন তুই তাকে সন্তান স্নেহ মানুষ করবি, কিন্তু সত্যিকারের মা হতে তো বলিনি। ও দিদি, আমার সাথে বেজাল করেছি রে দিদি। আমি বেঁকে বেঁকে চলি বলে সবাই বলে বাঁকা নন্দলাল, আসলে
নিজের চোখে তোদের চোখে আমি বাঁকা সেজে থাকি রে দিদি, বাঁকা সেজে থাকি। আসলে আসলে সোজা হাতে আমি পিস্তল চালাই, পুলিশ তাড়া করলে আমি যে ছুটে পালাই। তখন থেকে আমার অন্যরূপ বহুরূপের মতো আমি নানান ছদ্মবেশে নানান জায়গায় ঘুরে বেড়াই। আমি মহাভারতের শকুনি, রামায়ণের কালনেমির কোকটেল মা, নাম আমার নন্দলাল। এই দিদি, তুই তোর ভাষার বুকে যতই বুকে আগলে রাখিস না কেন, ওর প্রপার্টি যদি আমি না পাই, তাহলে এই পিস্তলের ছটা খুলে আমি ওর বুকে খালি করে দেবো রে, খালি। কিন্তু সবার আগে আমাকে জানতে হবে রাজ প্রগতিকে খুঁজতে গেল কোথায়, আর প্রগতিকে কে বা কারা কিডন্যাপ করলো। তাহলে কি এলাকায় আমাকে টক্কর দেওয়ার জন্য নতুন কেউ জন্মেছে? নতুন কেউ? তা হতে পারে না, তা হতে পারে না। ওই আকাশে যেমন একটাই সূর্য থাকে, এই বন পলাশি গ্রামে শুধু একজনই থাকবে, আর সে হচ্ছে এই নন্দলালা, যার মুখে হরি হরি, গলায় তুলসী পালা, মথুরা থেকে বৃন্দাবন চলে আমার লীলা। আর আমার সাথে যে বিরোধ করে তার করে দিয়ে একেবারে যাত্রা পালা। দাদের কেটে থা, দাদের কেটে থা, দাদের কেটে ধা, খেজুর গাছে হাঁড়ি বাঁধম ও মনরে, খেজুর গাছে হাঁড়ি বাঁধম মনরে, খেজুর গাছে হাঁড়ি বাঁধম মনরে, খেজুর গাছে হাঁড়ি বাঁধম। গাছে জোয়ার আসিনি, গাছ কাটো কৌশলে, গাছে জোয়ার আসিনি, গাছ কাটো কৌশলে, গোটে রাজ করিয়ে করা বিচার তবে আকাল মনো। খেজুর গাছে হাঁড়ি বাঁধম মনরে, খেজুর গাছে হাঁড়ি বাঁধম মনরে, খেজুর গাছে হাঁড়ি বাঁধম। কি অন্ধকার, কিন্তু পুরো বাড়িতে আমাকে আটকে রাখার কারণটা কি? হেরোগিনি পাগলা মানুষটাই বা কে? আচ্ছা, ওরা যদি আমাকে কোনো অসৎ উদ্দেশ্যে নয় এখানে আটকে রাখতো, তারা তো ওরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করতো। ওই হেরোগিনি পাগলা মানুষটা আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে, খেতে ইচ্ছে, ভালো মতো পড়তে ইচ্ছে, শুধু একটা কথা বলছে, ওর কথা মতো কাজ করতে হবে। কিন্তু কাজটাই কি সেটাই তো বুঝতে পারছি না। আবার শুনছি রাজকে নাকি এখানে ডেকে পাঠিয়েছে। ওমে মনে মনে কি ভাবছো গো? ভয় করছে নাকি? না গো, আর কিছু নেই, আর কিছু নেই। আচ্ছা, কেন আপনি আমাকে এখানে আটকে রেখেছেন? আচ্ছা, আপনাকে বলতে হবে, বলুন। এই তো তোমার মুখে কথা ফুটেছে, এটাই তো আমি চাই। তোমাকে এই তো দুষ্টের দমন করে শিষ্টের পালন করতে হবে, পাপীকে শাস্তি দিয়ে প্রমাণ করতে হবে মহাভারতের সেই অমৃতবাণী, যথা ধর্ম তথা জয়। আচ্ছা, সত্যি করে বলুন তো আপনি কে? হেরকিন পাগলা গো, হেরকিন পাগলা। এই হেরকিনটা জ্বালিয়ে রাতের অন্ধকারে এতদিন ধরে একটা মেয়েকে খুঁজছিলাম। এই জানো, তোমায় পেয়ে গেছি, আর আমার কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আমাকে দিয়ে আপনি কি করতে চান? তোমাকে দিয়ে আমি প্রতিশোধ নিতে চাই, চরম প্রতিশোধ। প্রতিশোধ? কার উপর প্রতিশোধ আপনি নিতে চান? আর আগে বলো, রাজকে তুমি কতখানি ভালোবাসো? যে ভালোবাসা হিসেবে দাঁড়িপাল্লায় মাপা যায় না, যে ভালোবাসা নদীর মতো গভীরতা মাপা যায় না। রাজ কি সত্যি তোমাকে ভালোবাসে? জীবন দিয়ে ভালোবাসে, নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। তোমরাই ভালোবাসার কি পরিণতি চাও? আমরা দুজনকে বিয়ে করে সংসারী হতে চাই, এটাই আমাদের মনে ইচ্ছে। যদি সংসার করতে গিয়ে তোমাদের সংসারে ঝড় নেমে আসে, তখন তুমি কি করবে? ঝড়? কিসের ঝড়? যদি তোমাদের সংসারে নেমে আসে দুর্যোগ, সব পেয়েও যদি তোমার স্বামীকে হারাতে হয়, না 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 না, হ্যাঁ, তোমার স্বামীর অকাল মৃত্যু তুমি নিজের চোখে দেখতে পারবে তো? না না, রাজ আমার জীবনের শিষ্ট পুরুষ, হচ্ছে আমার স্বপ্নের রাজ। ওই রাজা রানী হয়ে থাকতে দেবে না গো ওই শয়তানের দল। তোমার স্বামী স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ওরা কেড়ে নেবে। না, রাজকে আমি কিছুতেই ভিখারি হতে দেব না। কি করবে তুমি? ওদের কার্য সিদ্ধি না হলে তোমার এই চোখের সামনে তোমার স্বামীকে ওরা খুন করবে। না না, রাজকে আমি কিছুতেই মরতে দেব না, ওকে আমি বাঁচাবো। দরকার হলে ওরা তোমাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে গো। আমি হলফ করে বলতে পারি,
তার দ্বারা তুমি ধর্ষিত হবে। ভগবান, কেন আপনি আমাকে এইভাবে উত্তেজিত করে তুলছেন বলুন? তোমাকে সাবধান করে দিচ্ছি মা, তোমাকে প্রস্তুত হতে বলছি। সম্মুখে তোমার বিরাট যুদ্ধ মা। মাগো, এবার তো তোমার অগ্নি পরীক্ষা। সেই অগ্নি পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতেই হবে। তার জন্য আমি তোমাকে প্রেরণা যোগাবো, আমি তোমাকে সাহস যোগাবো। তোমাকেই তো দেবী দাসাভুজা হয়ে অসুর বধ করতে হবে। মনে রেখো, তোমার জয় হবে আমার জয়। তো আমাকে যুদ্ধে জিতে আপনার কি লাভ? এই যে বললাম, বাদলা যাও, বাদলা। আমি শাহরুখের মতো তোমাকে বুদ্ধি যোগাবো, আর তুমি সেই বুদ্ধি নিয়েই চলবে। কিন্তু আমার যে ভয় করছে। সব ভয়কে জয় করে তোমাকে এগিয়ে যেতে হবে মা। একটা কথা মনে রেখো, সংসার ধর্মের চেয়ে বড় ধর্ম আর হয় না, কিন্তু সংসার যুদ্ধ বড় ভয়ঙ্কর যুদ্ধ মা। সেই যুদ্ধে তোমাকে জিততেই হবে। যদি বলি এই ভয়ঙ্কর যুদ্ধ আমি করতে পারবো না, তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, তোমাকে আমি এক্ষুনি ছেড়ে দেবো মা। পাগলা, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তোমাকে এখানে ধরে আনেনি। পাগলা। এই হ্যারিকেন পাগলা রাতের অন্ধকারে ঘুরতে ঘুরতে দূর থেকে দেখেছিল তুমি রাজ একে অপরকে ভালোবাসো, তাই তো ওই বাড়িতে বউ হয়ে গেলে তুমি যাতে কোনো বিপদে না পড়ো, সেই জন্য ট্রেনিং দিয়ে পাঠানোর জন্য আমি নিজে তোমাকে এখানে তুলে এনেছিলাম। আর সেই ট্রেনকে তোমাকে এই হ্যারিকেন পাগলার কাছ থেকে নিতে হবে। রাজ, দাঁড়াও! ওকে তুমি ছুঁবে না। বলো, তুমি রাজকে বাঁচাতে পারবে? না, ওকে স্পর্শ করার কোনো অধিকার তোমার নেই। রাজ, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, তুমি যদি সত্যি আমার বউ হয়ে আমাদের বাড়িতে যেতে চাও, তুমি যদি সত্যি আমাকে বাঁচাতে চাও, তাহলে চাণক্যের কথা মতোই তোমার চলতে হবে, তবেই পারবে। এই